তখন প্রায় রাত দুপুর। একে ব্ল্যাক আউটের মহিমায় মানুষের চক্ষু হয়েছে প্রায় অন্ধ। তার উপরে চারিদিকে করছে ঘোর অমাবস্যার তিমির ঝর্ণা। কলকাতার রাস্তায় একটি মাত্র গ্যাসের আলো জ্বলছে না, এবং কোথাও নেই কোনো দোকানের এতটুকু বাতির শিখা। মাথার উপরে দীপ্ত নেত্রে জেগে আছে বটে লক্ষ লক্ষ তারকা, কিন্তু আকাশের অস্তিত্ব ছাড়া মানুষকে তারা আর কিছুই দেখাতে পারছে না। অনায়াসেই বলা চলে, অন্ধকারের অতলে ডুবে কলকাতা এখন মোড়ে কালো পাথরের মতন আড়ষ্ট হয়ে গেছে। কেবল কোনো কোনো বাড়ির বন্ধ জানলার পিছন থেকে মাঝে মাঝে জাগছে ভূষিত শিশুর কান্না। পথের মোড়ে মোড়ে এক আধখানা শোনা যাচ্ছে পাহারাওয়ালার পদশব্দ। হয়তোবা দূর থেকে থেকে ভেসে আসছে কুকুরদের ঝগড়ার শব্দ। এছাড়া জীবনের আর কোনো লক্ষণই নেই, সবকিছু যেন শব্দহীন। শহরের উত্তরাঞ্চলের একটি পথকে হঠাৎ জাগ্রত করে তুলল দুই পথিকের বাঁধো বাঁধো জুতোর শব্দ। তারা অতি সাবধানে সামনের দিকে হাত বাড়িয়ে পথ চলছিল দৃষ্টিহীনের মতো। তাদের নাম হচ্ছে হেমন্ত ও রবিন। এই পূর্ণ ব্ল্যাক আউটের সময় চোর ডাকাত ছাড়া কলকাতার কোনো ভদ্র বাসিন্দাই পথে পা বাড়াতে সাহস করে না। কিন্তু শখের ডিটেকটিভ হেমন্ত আর তার সহকর্মী বন্ধু রবিন কলকাতার ছেলে হলেও বহুকাল পরে বিদেশ থেকে সম্প্রতি শহরে ফিরে এসেছে। কাজেই এখনকার কলকাতার হালচাল তাদের ভালো করে জানা ছিল না। তারা একটি বিচিত্র কেস হাতে নিয়ে অপরাধীর সন্ধানে গিয়েছিল পূর্ব আফ্রিকায়। মামলার কিনারা করবার পরই বাঁধল দ্বিতীয় মহাযুদ্ধ। এবারকার মহাযুদ্ধ যে কতখানি গুরুতর হয়ে উঠবে সেটা কেউই তখন অনুমান করে উঠতে পারেনি। আফ্রিকায় এত দূরে যখন এসেছি তখন গোটা কয়েক সিংহ, হিপো, গন্ডার আর গরিলার সঙ্গে আলাপ না জমিয়ে কলকাতায় ফেরা হতে পারে না। তখন হেমন্ত সহজেই রাজি হয়ে গেল। কিছুকাল তারা ঘুরে বেড়ালো আফ্রিকার বনে বনে। তাদের হাতের বন্দুক যে কত হিংস্র জীবকে জীবন যন্ত্রণা থেকে মুক্তি দিলে, এবং তাদের বিস্মিত চক্ষু যে কত অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য ও নানা জাতের অসভ্য মানুষ দর্শন করলে, চিত্তাকর্ষক হলেও তার বিবরণ দেবার জায়গা নেই। তারপর তারা সভ্য জগতে ফিরে এসে দেখল বর্তমান যুদ্ধ হয়ে উঠেছে পৃথিবীব্যাপী সর্বজাতির যুদ্ধ। এমনকি তাদের প্রিয় স্বদেশের উপরেও পড়েছে যুদ্ধ দেবতার ক্রুদ্ধ দৃষ্টি। তখন তারা তাড়াতাড়ি দেশের দিকে যাত্রা করল। কাল তারা কলকাতায় এসেছে, আজ গিয়েছিল এক বন্ধুর বাড়িতে। বন্ধুর মুখে তারা শুনল দেশের খবর, এবং তাদের মুখে বন্ধু শুনলে আফ্রিকার শিকার কাহিনী। দুই পক্ষই পরস্পরের কথা শুনতে শুনতে প্রায় ব্যস্ত। ইতিমধ্যে ঘড়ির কাঁটা কখন যে 12টার ঘর পেরিয়ে গেল সেটা কারোর খেয়ালই এলো না। হঠাৎ বন্ধু ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠলেন, কি বিপদ! এই রাত 12টা বেজে গেছে যে। আজ আর তোমাদের বাড়ি যাওয়া চলবে না, পথ একেবারে অন্ধকার। এত কাল পরে দেশে ফিরে নিজের বাড়িকে ভারী মিষ্টি লাগছে। হোক পথ অন্ধকার, বাড়িতে আমি যাবই। বন্ধুর মানা তারা মানল না। তখনই রাস্তায় বেরিয়ে পড়ল। কিন্তু 2-4 পা হেঁটে রাস্তার অবস্থা দেখে তারা রীতিমতন দমে গেল। এতটা কল্পনা করা অসম্ভব। এ হচ্ছে অচেনা কলকাতা। রবিনের নখদর্পণে এর কিছুই দেখা যায় না। মিনিট 4 চলতে না চলতেই তারা বার কয়েক হোঁচট খেল। 5ম মিনিটে রবিন শটা লম্বমান হল ফুটপাতের উপর নিদ্রিত প্রকাণ্ড একটা কালো ষাঁড়ের পিঠের উপর। ষাঁড়টা এ কি হলো ভেবে চমকে ধর্মর করে দাঁড়িয়ে উঠল। গুঁতো খেলুম ভেবে তার পিঠ থেকে গড়িয়ে পড়ল এক গাদা গোবরে মুখ গুঁচড়ে। ইতিমধ্যে হেমন্ত একটা কুকুরের ল্যাজ মারিয়ে দিয়ে কামড় খাবার ভয়ে মেরেছে মস্ত এক লাফ, এবং পরমুহূর্তেই অদৃশ্য কলা বা আমের খোসায় পা হরকে করেছে কঠিন ভূতলে শয়ন। মুখ থেকে গোবরের দুর্গন্ধ প্রলেপ চাঁচতে চাঁচতে ম্রিয়মান স্বরে বললে রবিন, ভাই হেমন্ত, বাড়িতে যাচ্ছি বটে, কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো কি? হেমন্ত গায়ের ধুলো কাদা ঝাড়তে ঝাড়তে বললে, ভাই রবিন, আমারও সেই সন্দেহই হচ্ছে। কে জানতো কলকাতার অন্ধকার এমন ভয়াবহ হতে পারে। তারপর তারা সন্তর্পণে বাড়ির দেওয়াল ধরে ধরে এগোতে লাগলো ধীরে ধীরে। খানিক পরে হেমন্ত বললে,
আন্দাজে বোধ হচ্ছে পাশের গলিটাই কানাইবাবুর লেন। ওটা বলাইবাবু স্ট্রিট হলেও আশ্চর্য হব না। আমার চোখ ভরে ঝরছে খালি আলকাতরার বৃষ্টি। এটা যদি কানাইবাবু লেন হয় তাহলেও এখান থেকে আমাদের বাড়ি আছে 1 মাইল দূরে। 1 মাইল? এ অন্ধকারে 1 মাইল মানে 20 মাইলের ধাক্কা। বাপ রে, এ অন্ধকার যেন জীবন্ত বিভীষিকার মতো। হ্যাঁ, হঠাৎ কাছ থেকে হুমকি জাগলো, এই কৌন হ্যায়? আমরা ভদ্রলোকের ছেলে, অন্ধকারে হয়ে পড়েছি অন্তনাচারের মতো। झूठ बात, तुम लोगों को थाना में जाना होगा। বেশ, তাই চলো বাবা, এ অন্ধকারের চেয়ে থানা ঢের ভালো। হে লাল পাগড়ি, আমাদের পথ দেখাও। পাহারাওয়ালা কি বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে খানিক তফাৎ থেকে জাগলো সে কি বিকট ও ভয়ঙ্কর কোলাহল। রাত্রির তিমির আবকুণ্ঠন ভেদ করে ভেসে আসতে লাগলো বহু কণ্ঠের আর্তনাদের পর আর্তনাদ, দুরুম দারাম শব্দ এবং বর্ণনাতীত ও অমানসিক গর্জনের পর গর্জন, যা শুনলে সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে এবং হৃদয় হয়ে যায় অস্থিত। দ্রুত পদধ্বনি শুনে বুঝলে পাহারাওয়ালা বেগে ছুটল যেদিক থেকে কোলাহলের শব্দ ভেসে আসছে। ভাই হেমন্ত, ও কি গর্জন? ও যে কলকাতার মুখে আফ্রিকার হুঙ্কার। হ্যাঁ রবিন, হ্যাঁ, ও যে সিংহের গর্জন। কিন্তু দারুণ ভয়ে চেঁচিয়ে কাঁধে কারা? অমন দুরুম দারাম শব্দ কিসের? আর এখানে সিংহের আবির্ভাবই বা হলো কেমন করে? আর তো চিৎকার ও দুরুম দারাম শব্দ কমে এলো, কিন্তু সিংহনাদ তখনও থামল না। কলকাতার রাজপথে দাঁড়িয়ে হেমন্ত ও রবিনের মনে হলো তারা দাঁড়িয়ে আছে আফ্রিকার ভীষণ জঙ্গলে, যেখানে নিশীথ রাতের স্তব্ধ বুক ও গহন বনের বিজন মাটি কাঁপিয়ে জাগে রক্তলোলু পশুরাজ সিংহের কণ্ঠে মুমূর্ষ মেঘধ্বনির মতন গুরুগম্ভীর গর্জন। আরো মিনিট খানেক পরে থেমে গেল সিংহনাদ। এই পাড়ার কোনো ধ্বনি হয়তো শখ করে সিংহ পুষেছে। সিংহটা নিশ্চয়ই রবিন, রবিন, এবারে চিৎকার যে খুব কাছে এগিয়ে এসেছে। সিংহটা নিশ্চয়ই খাঁচা ভেঙে পথে বেরিয়ে পড়েছে। খালি তাই নয়, সে এদিকে ছুটে আসছে। রবিন, রবিন, আমি তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। শিগগিরই পালিয়ে এসো, শিগগিরই। কিন্তু তারা পালাবারও সময় পেল না। অন্ধকারের ভিতর থেকে ঝড়ের বেগে গুড়মুড় করে তাদের উপরে এসে পড়ল বিরাট একটা তুষার শীতল দেহ। হেমন্ত ও রবিন প্রচণ্ড ধাক্কা খেয়ে দুদিকে ছিটকে পড়ে ভূতলশায়ী হল এবং পর মুহূর্তেই কান ফাটা সিংহনাদেই ফুটল খলখল অট্টহাস্য। এবং তার সঙ্গে সঙ্গে বন্য দুর্গন্ধে চারিদিক হয়ে উঠল পরিপূর্ণ। তারপরেই কার ভারী ভারী দ্রুত পথ মাটি কাঁপাতে কাঁপাতে দূরে চলে গেল। হ্যাঁ, সিংহের কণ্ঠে মানুষের অট্টহাস্য, এ কি অসম্ভব ব্যাপার! হেমন্ত তখন উঠে দাঁড়িয়েছে। রবিন, যে জীবটা এখান দিয়ে ছুটে চলে গেল সে সিংহ নয়। অন্ধকারের ভিতরে মাটি থেকে প্রায় 15-16 ফুট উঁচুতে আমি তার জ্বলন্ত চক্ষু দুটো স্পষ্ট দেখতে পেয়েছি। জীবটা বস্তুত হাতির সমান উঁচু। তুমি কি বলছো হেমন্ত? সিংহের মতন গর্জন করতে আর মানুষের মতন হাসতে পারে, অথচ হাতির মতন উঁচু এমন কোনো জীবই পৃথিবীতে কখনো ছিল না, এখনো নেই। সে কথা আমিও জানি রবিন, কিন্তু নিজের চোখ কানকে তো অবিশ্বাস করতে পারি না। আশ্চর্য কাণ্ড, আজকের অন্ধকার কি অসম্ভবকেও সম্ভব করে তুলতে চায়? না হেমন্ত, আজকের অন্ধকারে আমাদেরই মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। যে দেহটার ধাক্কায় আমরা গড়াগড়ি খেলুম, তার ভয়াল স্পর্শটা অনুভব করতে পেরেছ কি? জ্যান্ত দেহ মরার চেয়ে ঠান্ডা। এ কি অসম্ভব ব্যাপার নয়? তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ি, এসো। তারা আর অন্ধকার মানলে না, জোরে পা চালিয়ে দিলে, কিন্তু বেশি দূর অগ্রসর হতে হলো না। হঠাৎ পথের ধারে বাধা পেয়ে হেমন্ত আবার মাটিতে আছড়ে পড়ল। উফ, কি মুশকিল! আছাড় খেতে খেতে আজ যে আমাদের গতর চূর্ণ হয়ে যাবে দেখছি। হেমন্ত গম্ভীর স্বরে বললে, রবিন, এখানে পথের উপরে পড়ে আছে একটা মৃতদেহ। বলেই সে দেশলাইয়ের কাঠি জ্বালালো। দেশলাইয়ের কাঠির পর কাঠি জেলে দেখা গেল এক বীভৎস দৃশ্য। রক্তধারার মাঝখানে পাহারাওয়ালার পোশাক পরা একটা মুন্ডহীন নরদেহ পথের উপরে দুদিকে 2 হাত ছড়িয়ে উপুর হয়ে পড়ে রয়েছে এবং তার
ভিন্ন মুন্ডুটা ছিটকে পড়ে আছে দেহ থেকে 8-10 হাত তফাতে। নিশ্চয়ই হতভাগ্য একটু আগে আমাদের সঙ্গে কথা কয়েছিল। এর কাঁধের আর দেহের দিকে তাকিয়ে দেখো, কোনো অস্ত্র দিয়ে এর মুখটা দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়নি। এর কাঁধের আর দেহের উপরে রয়েছে বড় বড় দাঁত আর নখের চিহ্ন। দেখো। এমন সময় পেছনে বেজে উঠল ঘন ঘন মোটরের ভেপু। তারা দুজনেই চমকে ফিরে দেখলে পথের অন্ধকারকে তীর হেডলাইটের উজ্জ্বল আলোতে ভাসিয়ে দিয়ে একখানা মোটর গাড়ি বেগে তাদের দিকে ছুটে আসছে। মোটরখানা হুড়মুড় করে একেবারে কাছে এসে পড়ল। তাদের চাপা দেয় আর কি। কোনো রকমে নিজেদের সামলে নিয়ে তারা পথের পাশের দিকে লাফিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল গাড়িখানা। গাড়ির ভেতর থেকে হুমকি জাগলো, এই কে তোমরা? এত রাতেই অন্ধকার এখানে কি করছো? হেমন্ত গাড়ির কাছে এসে মুখ বাড়িয়ে বললে, কে কথা কয়? আওয়াজটা যেন চিনি চিনি মনে হচ্ছে। আরে আরে এ কি হেমন্ত বাবুজি, আপনি না পগার পার হয়ে আফ্রিকায় লম্বা দিয়েছিলেন? আমরা সমুদ্র পার হয়েছিলাম। এই উড়োজাহাজ ডুবোজাহাজ আর কালের জাহাজের যুগে সমুদ্র হয়ে পড়েছে পগারেরই মতন ছোট্ট। পার হতে কতক্ষণই বা লাগে, কিন্তু সে কথা যা। কবে এলেন? এখানে কি করছে? হ্যাঁ, আজই এসেছি। বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলাম, কিন্তু পথের মাঝে হঠাৎ স্তম্ভিত হয়ে পড়েছি। স্তম্ভিত হয়েছেন কেন? এখানে শুনেছি মানুষের কণ্ঠে আর্তনাদ আর মানুষের কণ্ঠে সিংহনাদ। মানে? ভূপতিবাবু তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লেন। হেমন্ত বললে, সঙ্গে টর্চ আছে তো? ওইদিকে আলো ফেলে দেখুন, মানেটা বুঝতে দেরি হবে না। ভূপতিবাবুর হাতের টর্চ অন্ধকারকে ছ্যাদা করে টেনে দিলে অগ্নিশিখার দীর্ঘ রেখা। সঙ্গে সঙ্গে দেখা গেল পাহারাওয়ালার মুন্ডহীন দেহ এবং দেহহীন মুন্ডু। ভূপতিবাবু হতবম্ব। মোটর থেকে পুলিশের অন্যান্য লোকেরাও টপাটপ নেমে পড়ল। হেমন্ত বললে, ভূপতিবাবু এত সহজে হতভম্ব হবেন না। লাশের কাছে এগিয়ে গিয়ে দেখুন। মোটর ফিরিয়ে হেডলাইটের শিখা ফেলা হলো মৃতদেহের উপর। ভূপতিবাবু দেহটা খানিকক্ষণ ধরে পরীক্ষা করলেন। তার হতভম্ব ভাবটা আরও বেড়ে উঠল। তিনি অতিশয় হতাশভাবে মাথা নাড়তে লাগলেন। হেমন্ত বললে, লাশের উপরে থাবা আর নখের চিহ্ন দেখেছেন? দেখেছি তো। পাহাড়াওয়ালা মারা পড়েছে কোনো হিংস্র জন্তুর আক্রমণে। কলকাতা শহরে জন্তু? অসম্ভব কথা বটে, কিন্তু আপাতত তাছাড়া আর কিছু বলা যায় না। কিন্তু কি জন্তু? জানি না, যদিও আমি সিংহনাদ শুনেছি। সিংহ? বলেন কি মশাই? হ্যাঁ, আমি সিংহনাদ শুনেছি বটে, কিন্তু মানুষের কণ্ঠে। এ কি হেয়ালি বাবা! একটা জীব অন্ধকারে আমাদের পাশ দিয়ে মাটি কাঁপিয়ে ছুটে চলে গেল। সিংহটা হাতির মতন উঁচু। আজব কথা। নম্বর 1 হচ্ছে কলকাতা শহরের সিংহ। নম্বর 2 হচ্ছে সিংহ চিৎকার আর হাস্য করে মানুষের কণ্ঠস্বরে। নম্বর 3 হচ্ছে সিংহটা হাতির সমান উঁচু। হেমন্ত বাবু, এ কি রূপকথা বলবার সময়? হেমন্ত জবাব দিলে না। পথের উপরে হুমড়ি খেয়ে পড়ল। হেডলাইটের মহিমায় পথের খানিকটা দিনের বেলার চেয়ে উজ্জ্বল হয়ে উঠেছিল। ভূপতিবাবু ব্যঙ্গের স্বরে বললেন, কি ব্যাপার হেমন্ত বাবু, এইবারে পথের ধুলোর ভিতর থেকে আপনি কি সিংহটাকে পুনরাবিষ্কার করতে চান? না ভূপতিবাবু, পথের ধুলোয় আমি আবিষ্কার করেছি এক আশ্চর্য মানুষের পদচিহ্ন। আপনার ভাষায় বলতে গেলে বলতে হয় আজব কথা নাম্বার 4। এই দেখুন, পড়ে পড়ে কতগুলো পায়ের দাগ। প্রত্যেক পদচিহ্ন লম্বায় প্রায় 28-19 ইঞ্চি তো হবেই। ভূপতিবাবু চোখ দুটো যেন ঠিকরে পড়বার মতন হলো। সাব ইন্সপেক্টর পতিত পাবন এসেছিল ভূপতিবাবুর সঙ্গে। সে বললে, স্যার, আপনি ভুলে যাচ্ছেন, আমরা এদিকে এসেছি জরুরি ফোন পেয়ে। ভূপতিবাবু চমকে উঠে বললেন, ঠিক বলেছ, কিন্তু কি করব ভাই, পথের মাঝে যা দেখেছি আর যা শুনেছি তাতে যে দুনিয়াকেই ভুলে যেতে হয়। এখন কোন দিকে সামলাই বলো দেখি। স্যার, আপনি আরও একটা মস্ত কথাও ভুলে যাচ্ছেন। টেলিফোনেও আপনি সিংহের গর্জন শুনেছেন। ঠিক বলেছ ভাই, ঠিক বলেছ। এখানেও সিংহনাদ, টেলিফোনেও সিংহনাদ। আমি এখন কি করব? কোন সিংহনাদের পিছনে যাবি তো হব। স্যার, আমার একটা সন্দেহ হচ্ছে। হচ্ছে নাকি মানে? হ্যাঁ স্যার, হচ্ছে।
আমার বিশ্বাস থানার টেলিফোনে আর এই রাস্তায় গর্জন করেছে দুটোই একই সিংহ। ঠিক বলেছ, অতি তোমাকে ধন্যবাদ। টেলিফোনে সিংহনাদ ব্যাপারটা বুঝলাম না। আরে মশাই, আমিও একটু আধটু যা বুঝলাম, আপনার কথা শুনে তাও গুলিয়ে গিয়েছে। ব্যাপার কি জানেন, দিব্যি শুয়ে শুয়ে ঘুমোচ্ছিলুম, হঠাৎ ফোনে এলো ডাক। রিসিভারটা তুলে নিয়ে শুনলুম কি একজন লোক বিষম ভয় পেয়ে বলছে, আপনারা শীঘ্রই আসুন, আমার বাড়িতে ডাকাত পড়েছে। আমি আমি 10 নম্বর কানাই বাবু লেনে থাকি। হ্যাঁ, তাড়াতাড়ি আসুন। তারপর হঠাৎ তার স্বর থেমে গেল। আমার কানে এলো দুমদাম আওয়াজ আর একটা সিংহের ভীষণ গর্জন আর মানুষের আর্তনাদ। তারপর সব চুপ। আপনি কি দলবল নিয়ে সেখানেই যাচ্ছেন? আগে হ্যাঁ, কিন্তু যেতে যেতে পথে এই কাণ্ড। ভূপতিবাবু, ঘটনাস্থল বোধহয় খুব কাছেই। মানুষের আর্তনাদ, সিংহের গর্জন, দহড়ম মহড়ম শব্দ আমরাও শুনেছি, আর বেশি দূর থেকেও নয়। এইটাই তো কানাইবাবু লেন। খানিক তফাতে এতক্ষণ পরে কতকগুলো আলো দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, অনেক লোক তাড়াতাড়িভাবে ছুটোছুটি করছে। বোধহয় এতক্ষণ ওরা ভয়ে চুপটি মেরে লুকিয়েছিল। ঠিক বলেছ পতীত, ঠিক বলেছ। কিন্তু ভয়ের আর অপরাধ কি বলো? কলকাতায় সিংহের তর্জন গর্জন শুনলে হিটলার মুসোলিনিও ভয় পেয়ে ভরকে যেতেন। তার উপর হেমন্ত বাবুর কথায় আমার পিলে চমকে গেছে। হাতি নয়, অথচ হাতির মতো উঁচু জানোয়ার, যা নয় তাই। ওহ, সেটাও না হয় কাঁচা খড়ি বলে উড়িয়ে দিলাম, কিন্তু এগুলো কি বাবা! 18-19 ইঞ্চি লম্বা, মানুষের পায়ের দাগ সচক্ষে দেখেছি। এগুলো তো উড়িয়ে দিলে উড়ে যাবে না। আচ্ছা, এইসব নিয়ে পরে মাথা ঘামালেও চলবে। এখন আগে ঘটনাস্থলে গিয়ে হাজির হওয়া যাক। আসুন হেমন্ত বাবু, আপনিও আসুন। কানাইবাবু লেনের 10 নম্বর। মস্ত বড় বাড়ি, প্রাসাদ বললেও চলে। চারিদিকে রেলিং ঘেরা প্রকাণ্ড বাগান, বড় বড় ফুল ফলের গাছ, সবুজ ফুলওয়ারি জমির উপরে ছায়ার আদর ছড়িয়ে দাঁড়িয়ে আছে। এখানে ওখানে সাজানো মর্মর মূর্তি, মাঝখানে একটি মার্বেল পাথরের ফোয়ারা, ওপরে ভৃঙার হাতে করে একটি নারী মূর্তি দাঁড়িয়ে সকৌতুকে জল ঢালছে নিচের দিকে। বাড়ির পিছন দিকে একটি মাঝারি পুকুর। কানাইবাবু লেনের মতন একটা গলির ভিতরে এরকম অট্টালিকা দৃষ্টিকে সচকিত করে তোলে অপ্রত্যাশিত বিস্ময়ের মতন। বাড়ির মালিক যে লক্ষপতি, সেটা বুঝতেও বিলম্ব হয় না। বাড়ির সামনে রাস্তার উপরে কোলাহল সৃষ্টি করেছে বিপুল এক জনতা। অনেকের হাতে লণ্ঠন। তারা এতটা উত্তেজিত হয়েছে যে ব্ল্যাক আউটের আইন ভঙ্গ করেও ভীত নয়। পুলিশ দেখে লোকেরা পথ ছেড়ে দিলে। পুলিশের সঙ্গে হেমন্ত ও রবিন বাড়ির সামনে এসে দেখলে ফটকের লোহার দরজার ভিতর থেকে বন্ধ। দরজার লোহার রেলিংয়ের ফাঁক দিয়ে দেখা গেল বাগানের মাটির উপরে একটা মানুষের মূর্তি অস্বাভাবিক ভঙ্গিতে নিশ্চেষ্ট হয়ে পড়ে আছে। টর্চের আলো ফেলে বোঝা গেল লোকটা মৃত, তার সর্বাঙ্গ রক্তাক্ত, মাটির উপরে রক্তের ধারা। ভিড়ের ভিতর থেকে একজন মাতব্বর গোছের লোক বেছে নিয়ে ভূপতিবাবু জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? আগে শ্রী সুদর্শন বিশ্বাস। বাড়ি? এই সামনেই। আপনি কিছু দেখেছেন? দেখবার বিশেষ কিছু ছিল না, তবে শুনেছি যথেষ্ট। মানে? দেখুন, এই ব্ল্যাক আউটের দিনে মানুষের চোখ তো অন্ধেরই স্বামী। তবে গোলমাল যা শুনেছি তার বলবার নয়। আচ্ছা সুদর্শন বাবু, কোড়া থেকে সব গুছিয়ে বলুন দেখি। দেখুন, এই বাড়িখানা হচ্ছে অবনীকান্ত রায়চৌধুরী। অবনীবাবুরা পূর্ববঙ্গের জমিদার, অনেক টাকার মালিক, এ পাড়ার মাথা বললেও চলে। তিনি খুব ধার্মিক, দিনরাত পুজো আর আহ্নিক নিয়ে থাকেন। প্রায় তীর্থযাত্রায় বেরিয়ে মাঝে মাঝে প্রবাসে মাস কয়েক কাটিয়ে আসেন। শুনেছি বিন্ধ্যাচলের এক মহাতান্ত্রিক সন্ন্যাসী তার গুরু। মাঝে মাঝে তার গুরু ভাইরাও এখানে এসে অতিথি হন, তারাও সবাই সন্ন্যাসী। এই তো কালকেই একদল সন্ন্যাসী গুরু ভাই এখানে এসেছিলেন।
সন্ন্যাসীরা কি বাংলাদেশের লোক? না 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 না, হিন্দুস্তানি। তারা এখন নেই? না, কাল এসে কালকেই চলে গেছে। এত তাড়াতাড়ি তারা কোনো বারে যায় না, 10-15 দিন তো এখানে কাটিয়েই যায়। এবারে এত তাড়াতাড়ি গেল কেন বলতে পারেন? না, তবে কাল দুপুরে বাড়ির ভিতর থেকে রাগারাগি আর বচসা সাড়া পেয়েছিল। বোধহয় অবনীবাবুর সঙ্গে সন্ন্যাসীদের ঝগড়া হয়েছিল। আর ঝগড়ার কারণ জানি না। অবনীবাবুর বাড়ির ফটক ভেতর থেকে বন্ধ, কোনো লোকজনের সাড়াও পাওয়া যাচ্ছে না। এর কারণ কি? কেমন করে বলবো? বোমার ভয়ে অবনীবাবু পরিবারবর্গকে দেশে পাঠিয়ে দিয়েছেন বটে, কিন্তু তিনি তো একলা নেই। বাড়িতে দাস দাসী দারোয়ান আছে অনেক। দেখতেই তো পাচ্ছেন, একজন দারোয়ান ওখানে মরে পড়ে রয়েছে। কিন্তু বাকি লোকজনেরা কোথায় গেল সেটা জানি না। বাড়ির ভেতরে ঢুকলেই সেটা বোঝা যাবে। রোজ রাতে ঘুমোবার আগে আমি খানিক পড়াশোনা করি। আজ রাত 12টা বাজবার পর আমি বই মুড়ে আলো নেবাবার উপক্রম করছি, হঠাৎ ভীষণ চিৎকার শুনে চমকে বারান্দায় ছুটে এলু। ভীষণ চিৎকার? আগে হ্যাঁ, কে যেন বাপরে মারে মেরে ফেললে বলে চেঁচিয়ে উঠল। বারান্দায় এসে অন্ধকারে কিছুই দেখতে পেলুম না, কিন্তু অবনী বাবুর বাড়ির ভিতরে তখন যে কি হুলস্থুল বেঁধেছিল তা ভগবানই জানে। একসাথে অনেক লোকের আর্তনাদ, তুড়ুম দড়াম করে যেন দরজা জানলা ভাঙার শব্দ, ছুটোছুটি হুটোপুটি, হুঙ্কারের পর হুঙ্কার। কিরকম হুঙ্কার? সেটা হুঙ্কার না বলে অন্য কিছু বললে আপনারা হয়তো আমাকে পাগল মনে করবেন। অসংকোচে বলুন, আমরা কিছু মনে করব না। দেখুন, আমার মনে হলো বাড়ির ভিতর যেন একটা ক্রুদ্ধ সিংহ ক্রমাগত গর্জন করছে। যদিও আমি বেশ জানি এখানে সিংহের আবির্ভাব অসম্ভব। অবনীবাবু শখ করে সিংহ পোষেননি? পাগল! অবনীবাবুকে যে চেনে সে জানে যে তার ওরকম অদ্ভুত শখ হতেই পারে না। তারপর? কিন্তু সিংহ গর্জনের চেয়েও ভয়ানক একটা গর্জন কিন্তু আমি শুনেছি। কি? খলখল করে অট্টহাসি। সিংহের গর্জন যতবার থেমেছে সেই প্রচন্ড অট্টহাসি জেগে উঠেছে ততবার। সে এমন বিশ্রী হাসি যে ভাবতেও আমার বুক এখনো শিউরে উঠছে। আপনারা হাসবেন, কিন্তু আমার মনে হলো একটা প্রেতাত্মা যেন হঠাৎ উন্মত্ত হয়ে গিয়ে অট্টহাস্য করছে। অন্য কেউ হাসলে না, কিন্তু ভূপতিবাবু হু হু করে হেসে উঠে বললেন, উন্মত্ত প্রেতাত্মার অট্টহাস্য? সুদর্শন বাবু, আপনার কল্পনা শক্তি আছে। সুদর্শন আহত কণ্ঠে বললেন, ঘটনার সময় আপনি এখানে হাজির থাকলে আপনি কেমন করে হাসতেন দেখতুম। আমি যা শুনেছি আর দেখেছি, কোনো কল্পনা শক্তি তার ধার কাছে পৌঁছতে পারে না। তাহলে শুধু শোনা নয়, আপনি কিছু দেখেছেনও? এই অন্ধকারের ছায়া ছায়া যা দেখেছি তা না দেখারই সামিল। তবু কি দেখেছেন বলুন। না, আমি বলবো না। মানে? আমার দৃঢ় বিশ্বাস আমি ভুল দেখেছি, সুতরাং সে কথা বলে আপনার হাসিকে আর উৎসাহিত করতে চাই না। মশাই, পুলিশের কাছে কিছু লোকবেন না। ভুল হোক ঠিক হোক বলুন। দেখছেন, ফটকের পাশে এই আধ ঘন্টা দেওয়া মিটমিটে গ্যাসে আলোতে এখানটায় অল্প স্বল্প নজর চলে। যদিও এরকম মোড়ো মোড়ো আলো গাঢ় অন্ধকারের চেয়ে খারাপ, কারণ এমন আলোতেই কিন্তু রজ্জুতে সর্পভ্রম হয়। তারপরে সেই সব তীব্র আর্তনাদ, বিরাট হুঙ্কার আর অমানুষিক অট্টহাসি শুনে আমার অবস্থা হয়েছে তখন আচ্ছন্নের মতো। ধরতে গেলে তখন আমার ভালো করে দেখবার শক্তি ছিল না। আমি যা দেখেছি বলে মনে করছি তা একেবারে অলৌকিক। এখন অলৌকিক কথা বলে তো খোকাদের মন ভোলানো যায়, কিন্তু পুলিশের কাছে তার কোনো দামই নেই। তবে বলুন, আর আমাদের সময় নষ্ট করবেন না। অবনীবাবুর বাড়ি সেই বিষম গোলমাল থামবার পরেই শুনলাম ধূপ ধূপ করে মাটি কাঁপানো পায়ের শব্দ, যেন একটা মত্ত মাতঙ্গ ধেয়ে আসছে। এত দূরে বারান্দার উপর থেকেও আমি সেই আশ্চর্য পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। তারপর ফটকের কাছে এই না আলো না অন্ধকারে আবির্ভূত হলো এক বিভীষণ ছায়ামূর্তি। ছায়ামূর্তি? ঠিক ছায়ামূর্তি নয়, তবে আবছা আলোয় তাকে দেখাচ্ছিল বিরাট একটা ছায়ার মতো। বিরাট মানে? বিরাট মানে মহা প্রকাণ্ড। মূর্তিটা আমার চোখের সামনে জেগেছিল 1 কি 2 মুহূর্ত মাত্র।
কিন্তু তার মধ্যেই আমি দেখেছিল মূর্তির মাথাটা ফটক ছাড়িয়ে উপরে উঠছে। এই ফটকটা দেখুন, এটা কিন্তু 14 ফুটের চেয়ে কম উঁচু নয়। তাহলেই বুঝুন মূর্তিটা বিরাট কিনা। সেটা কিসের মূর্তি? তা বলতে পারবো না, স্পষ্ট করে তো কিছুই দেখা যাচ্ছিল না। মনে তো হলো সে একটা অতিকায় মানুষের দেহ, আর মানুষের মতোই যে সিধে হয়ে হাঁটছিল, কিন্তু তার দেহের উপর দিকটায় যেন কি একটা অবর্ণনীয় অমানসিক বিভীষিকার ভাব ছিল। আলোর অভাবে যা দেখতে পাইনি, কেবল অনুভবই করতে পেরেছি মাত্র। তারপর তারপর কি হলো? মূর্তিটা ঝড়ের মতো ছুটে এলো, তারপরে খুব সহজেই এই উঁচু ফটকটা এক লাফে পার হলো। সঙ্গে সঙ্গে অন্ধকার যেন তাকে গ্রাস করে ফেললে। পথের উপরে শুনলুম কেবল ধূপ ধূপ শব্দ আর সিংহের গর্জন। ভয়ে অজ্ঞানের মতো হয়ে আমি কাঁপতে কাঁপতে বারান্দার উপর বসে পড়লুম। ধ্যাত, যত সব বাজে কথা। ফটকের চেয়ে উঁচু মানুষ দানো, আবার সিংহের গর্জন। সিংহের গর্জন আপনিও শুনেছেন, আমরাও শুনেছি। আর পথের উপরে সেই প্রকাণ্ড পদচিহ্ন কি আমরাও দেখিনি? চলুন চলুন, আর দেরি নয়, এবারে বাড়ির ভেতরে ঢোকা যাক। ভূপতিবাবু, আপনি ফোনে শুনেছিলেন 10 নম্বর বাড়িতে ডাকাত পড়েছে, কিন্তু এখানে ডাকাতের কথা কেউ তো বলল না। ঠিক কথা। ও সুদর্শন বাবু, বলি মস্ত বড় নরদানবের কথা চেপে যান। আদালতে ও কথা তুললে হাকিম আপনাকে পাগলা গারদে পাঠিয়ে দেবে। আসল ব্যাপারটা ভাঙুন দেখি, এখানে কজন ডাকাত হানা দিয়েছিল? ডাকাত? না না, কোনো ডাকাতের সাড়া বা দেখা আমি পাইনি। লুকাবেন না দাদা, খুলেই বলুন না। না মশাই, ডাকাতের কথা তো আমি জানি না। তবে চলুন বাড়ির ভিতরে। একজন কনস্টেবল লোহার রেলিং টপকে বাগানের ভেতরে গেল। ফটকের ভেতর থেকে তালা লাগানো ছিল। তালা ভেঙে ফটক খোলা হলো। প্রথমেই বাগানের মধ্যে দারোয়ানের যে মৃতদেহটা পড়েছিল, সকলে তার কাছে গিয়ে দাঁড়ালো। মৃতদেহের অবস্থা দেখে শিউরে ওঠে সর্বাঙ্গ। মাথার বেশিরভাগ উড়ে গিয়েছে, ঘাড়টা ভেঙে একদিকে লটকে পড়েছে। দেহের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে মাংস, খুলি ও মস্তিষ্কের রক্তাক্ত টুকরো। হেমন্ত বললে, দেখেছেন, এখানেও অস্ত্র ব্যবহার করা হয়নি। প্রচণ্ড ধারালো কিছু দিয়ে তীক্ষ্ণ আঘাত করা হয়েছে। কিন্তু কিসের আঘাত? আমার বিশ্বাস বড় বড় নখওয়ালা থাবার। থাবার? গাঁজার ধোয়া আপনারও মাথায় ঢুকেছে? আপনিও ভাবছেন এখানে সিংহ-টিংহ কিছু এসেছিল? দেখুন, সিংহনাদ শুনেছি বটে, কিন্তু সিংহ আমি দেখি। তবে এই লোকটা যে সিংহের থাবায় মরেছে এমন কথাও আমি জোর করে বলছি না। তবে এর মৃত্যুর কারণ যে কোনো বিষম বলবান জন্তুর নখযুক্ত থাবা, সে বিষয়ে আমার সন্দেহ নেই। ভূপতিবাবু জবাব না দিয়ে বাড়ির দিকে এগিয়ে চললেন। বাড়ি একেবারে স্তব্ধ, কোথাও একটিমাত্র আলোও জ্বলছে না। আলো জ্বালবার জন্য পাহারাওয়ালাদের নিয়ে পতিত বাড়ির ভেতরে ঢুকল। এত রাত্রে ঘুম ভাঙানোর জন্য ভূপতিবাবু অদৃশ্য ডাকাতের উদ্দেশ্যে বাছা বাছা গালাগালির বৃষ্টি করতে লাগলেন। তাই হেমন্ত, আজকে সব ব্যাপারটা কেমন অদ্ভুত বলে মনে হচ্ছে না? কেবল অদ্ভুত নয়, অপার্থিব। বাড়ির কেউ ফোনে পুলিশকে ডেকে বলেছে এখানে ডাকাত পড়েছে। পাড়ার কেউ কিন্তু ডাকাত দেখেনি। প্রত্যক্ষদর্শীর মতে এখানে কোনো অমানসিক দানবের আবির্ভাব হয়েছিল। আমরা কিছু দেখিনি বটে, কিন্তু যে অট্টহাসি আর গর্জন শুনেছি, আর যে অদ্ভুত দেহের ধাক্কা খেয়েছি দুঃস্বপ্নেই, তা স্বাভাবিক। সত্য কথা বলতে কি রবিন, আমি কিছুই বুঝতে পারছি না। আমারও মাথা দোস্তর মতো গুলিয়ে গিয়েছে। বাড়ির ভেতরে ভীত ও বিস্মিত কণ্ঠে সাড়া জাগল। পতি দৌড়ে এসে উত্তেজিত স্বরে বললে, স্যার, স্যার, শিগগির শিগগির আসুন এখানে। ভূপতিবাবু পায়ে পায়ে পিছতে পিছতে বললেন, মানে শিগগিরই যাব? কি রকম? না 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 না, আমি শিগগিরই যাব না। আগে আগে কি হয়েছে বলো। স্যার, ভয়ঙ্কর ব্যাপার। ভূপতিবাবু তখনও পিছোচ্ছেন। দুই চোখ বিস্ফারিত করে বললেন, হ্যাঁ, সেই সিংহীটা এখন বাড়ির ভেতরে আছে? যাও পতিত, দৌড়ে যাও, শিগগিরই ফোন করে দাও। সে ভাই আসুক, বন্দুক আনুক, একটা মেশিন গান আনলেও মন্দ হয় না। এই হেমন্ত বাবু, রবিন বাবু, এই পালিয়ে আসুন মশাই, আরে পালিয়ে আসুন।
পালাবেন না স্যার, পালাবেন না। সিঙ্গি টিঙ্গি কিচ্ছু নেই স্যার, খালি লাশ। লাশ মানে? আগে হ্যাঁ স্যার, লাশ, খালি লাশ, লাশের পর লাশ। বাড়ির উঠোনে লাশ, সিঁড়িতে লাশ, দালানে লাশ, ঘরে লাশ, বাড়ি ময় লাশ স্যার। ভীষণ হত্যাকাণ্ড স্যার, একটা লোকেও বেঁচে নেই। ও ও হেমন্ত বাবু, এইবার উপায়? কিসের উপায়? আমার ভগ্নদূত কি খবর এনেছে শুনলেন তো? বাড়ি ময় লাশ, খালি লাশ। এত লাশ আমি একলা সামলাতে পারবো কেন? স্যার, বড় সাহেবকে খবর পাঠাবো নাকি? আগে আগে নিজেরাই গিয়ে দেখি কে ব্যাপারটা কি। ভূপতিবাবু ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বললেন, ঝাড়ু মারি এই পুলিশের কাজে। এখন পৃথিবীর সমস্ত ভদ্রলোক শয্যায় শুয়ে সুখ স্বপ্ন দেখছে, আর আমরা কি না মুদ্রা ফরাসের মতন মরার গাদা ঘেটে মরতে হবে। বাবা পতিত, এই তুমি দুই চক্ষু উন্মিলিত করে আর একবার চারিদিকে ভালো করে দেখে এসো তো। এবারে বাবা, কে জানে সিঙ্গি বেটা আনাচে কানাচে কোথাও ঘোপটি মেরে বসে আছে। শেষটা লাশ দেখতে গিয়ে কি লাশ হব? ওরে বাবা রে বাবা। না স্যার, আমি খুব ভালো করে দেখেছি, সিঙ্গি টিঙ্গি কিচ্ছু নেই, খালি লাশ। আমি গুনে দেখেছি, সব শুদ্ধ 19টা। ওরে বাপরে, 19টা! ডাকাতের দল তাহলে রীতিমতন ভারী ছিল বলো। বাড়ির ভেতরে 19টা, বাগানে আর রাস্তায় আর একটা, কি সর্বনাশ! ওরে বাবা, এক রাতে এক জায়গায় 21টা খুন, আমার যে হৃদকম্প হচ্ছে। হেমন্ত অগ্রসর হয়ে বললে, আসুন ভূপতিবাবু, আর সময় নষ্ট করবেন না। বাড়ির মধ্যে ঢুকে যে বীভৎস দৃশ্য দেখা গেল, এখানে তার বিস্তৃত বর্ণনা দিতে চাই না। পতিত একটুও অত্যুক্তি করেনি। বাড়ির সর্বত্র ঘরে, দালানে, সোপানে, উঠোনে বইছে যে রক্তগঙ্গার ঢেউ। কোথাও দারোয়ানের, কোথাও দাস বা দাসীর, এবং কোথাও বা পড়ে আছে বাড়ির অন্যান্য লোকের মৃতদেহ। প্রত্যেক দেহই ভয়াবহ রূপে ক্ষতবিক্ষত, এবং অনেক দেহে মুন্ডের চিহ্ন মাত্র বর্তমান নেই। ভূপতিবাবু আতঙ্কগ্রস্ত কণ্ঠে বললেন, এতকালে লাইনে আছি, কিন্তু এমন অভাবনীয় ব্যাপার কখনো দেখিনি, কখনো শুনিও নি। ত্রিতলের একটি ঘরে ঢুকে আবার যা দেখা গেল, তার চেয়ে ভীষণ দৃশ্য কল্পনাও করা যায় না। ঘরের মেঝে এমন জায়গা নেই যেখানে দিয়ে বইছে না রক্তের প্রবাহ। কেবল কি মেঝে, দেওয়ালের, এমনকি ছাদের গায়ে গিয়ে লেগেছে রক্তের ফিনকি, এবং গৃহতলে এখানে ওখানে ছড়িয়ে পড়েছে মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ। কোথাও হাত, কোথাও পা, কোথাও দেহের বিভিন্ন অংশ, এবং কোথাও চূর্ণ বিচূর্ণ মুন্ডু। চেনবারও জোনে সেটা মানুষের মুন্ডু কিনা। আমার গা কেমন করছে, আমি চললুম। আমারও দেহ সুস্থ নয়, কিন্তু পালালে চলবে না ভাই। এই নৃশংস হত্যাকারীকে ধরতেই হবে। ঘরের মেঝের উপরে পড়েছিল টেলিফোনের তার ছেঁড়া রিসিভারটা। সেটা তুলে নিয়ে ভূপতিবাবু বললেন, যার খণ্ডদেহ এখানে পড়ে রয়েছে তিনি বোধহয় ফোনে থানায় খবর পাঠিয়েছিলেন। আর তিনি ফোন ছাড়বার আগেই হত্যাকারী এসে তাকে আক্রমণ করেছিল। এইটাই অবনীবাবুর শোয়ার ঘর। বলেন কি? তাহলে এগুলো কি অবনীবাবুর দেহর অংশ? খুব সম্ভব তাই। বোঝা যাচ্ছে অবনীবাবুরই ওপরে হত্যাকারীর আক্রোশ ছিল বেশি। সে তাকে কেবল হত্যা করেনি, তার দেহকে খণ্ড খণ্ড করে ফেলেছে। লক্ষ্য করে দেখুন, এখানেও কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন দাঁতে কামড়ে আর থাবা মেরে ছিঁড়ে ফেলা হয়েছে। আবার ওই দিকে দেখুন, রক্তের উপরে সেই এক হাতেরও চেয়ে লম্বা পায়ের ছাপ। ভূপতিবাবু অনেকক্ষণ আগে থেকেই মনে মনে ভরকে গিয়েছিলেন, কেবল মুখে কিছু ভাঙেননি। কিন্তু এবার আর সামলাতে পারলেন না। একখানা চেয়ারের উপরে ধপাস করে বসে পড়ে প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, ভাই হেমন্ত, এই কি সর্বনেশে মামলা আমার হাতে পড়ল বলো। ঠিক সেই সময় বাইরের দালান থেকে পতিত ভয়ার্ত স্বরে বললে, স্যার, স্যার শিগগির আসুন। একসঙ্গে ভূপতির মুখ চোখ ভুঁড়ু ভুঁড়ি
হাত পা সব চমকে উঠল। লাফ মেরে দাঁড়িয়ে তিনি বললেন, ওরে বাবা, সেরেছে, এই দরজা বন্ধ করে দিন, দরজা বন্ধ করে দিন। দরজা বন্ধ করব কেন? আরে মশাই, আগে দরজা বন্ধ করুন, পতি নিশ্চয়ই সেই সিংহীটাকে দেখেছে। শুনেই সুদর্শন রক্তময় মেঝের উপরে ঝাঁপ খেয়ে হামাগুড়ি দিয়ে খাটের তলায় সরাত করে ঢুকে পড়ল। বাহির থেকে পতিত বললে, সিঙ্গি পিঙ্গি কিছু নয় স্যার, সিঙ্গির দেখা পেলে আমি কি আর এখানে থাকি স্যার? আমি কি তেমনই কাঁচা ছেলে স্যার? বুকের উপর হাত দিয়ে বুকের ধুকপুকুনি বন্ধ করার চেষ্টা করে ভূপতিবাবু বললেন, ও সিংহী বেটা নয়, হে হে, বাঁচলুম। এই পতিত, তোমাকে আগে থাকতে বলে রাখছি, ফের যদি তুমি শিগগিরই আসুন বলে হঠাৎ চেঁচিয়ে ওঠো, তাহলে তাহলে তোমার নামে আমি রিপোর্ট করব। হ্যাঁ, শিগগির আসুন স্যার, শিগগির আসুন। না, আমি শীঘ্রই যাব না। তাহলে স্যার আপনি ধীরে ধীরে একবার এদিকে এলে ভালো হয়। কেন, ওদিকে আবার কি মাদামুন্ডু আছে? মাথাও নয় স্যার, মুন্ডুও নয়, খালি একখানা হাত। হাত? হাত মানে? হাত মানে একখানা অত্যাশ্চর্য হাত। হাত আবার অত্যাশ্চর্য? না, ওদি তুমি আমাকে জ্বালালে দেখছি। চলুন হেমন্ত বাবু, অদিত বাবুর হুকুম, অত্যাশ্চর্য হাত দেখতে হবে। কিন্তু দালানে এসে পতিতের অঙ্গুলের নির্দেশে দেওয়ালের উপর দিয়ে তাকিয়ে সত্য সত্যই ভূপতির চক্ষু স্থির হয়ে গেল। মাটি থেকে প্রায় 14-15 ফুট উঁচুতে দেওয়ালের গায়ে রয়েছে একখানা প্রকাণ্ড রক্তমাখা করতলের ছাপ। সে হাতখানা সাধারণ মানুষের হাতের চেয়ে প্রায় 2.5 গুণ বড়। ঘরমাক্ত কপাল মুছতে মুছতে ভূপতিবাবু ভয়ে ভয়ে কেবল বললেন, বাপ। হেমন্ত বললে, যে দেহের ওই হাত, সে দেহটা কত উঁচু কল্পনা করতে পারেন ভূপতিবাবু? না, এইসব দেখে শুনে আমি কল্পনা শক্তি হারিয়ে ফেলেছি। এখন কি আমার কথায় আপনার বিশ্বাস হচ্ছে? না না, বলবার শক্তি আমার নেই। হাতের আঙুলগুলোর ডগার দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেক আঙুলের ডগায় একটা করে রক্তের আঁচড়ের মতো রেখা রয়েছে, দেখেছেন? রেখাগুলোর প্রত্যেকটাই প্রায় 2 ইঞ্চি লম্বা। দেখছি বটে, কিন্তু ওগুলো নখের দাগ। বাস রে বাস, আক্কেল গুরুম বলে একটা কথা শুনেছি, আজ তার মর্ম বুঝতে পারলুম। কিন্তু বাড়িতে ডাকাত পড়েছে বলে ফোন করা হয়েছিল, তাদের তো কোথাও চিহ্নই দেখতে পারছি না। মশাই, যা দেখছি তাই কি যথেষ্ট নয়? এর উপরেও ডাকাতদের চিহ্ন দেখতে চান? বোঝার উপরে শাখের আঠি। কিন্তু ও কথা বলে ফোন করা হয়েছিল কেন, সেটা তো জানা দরকার। এ প্রশ্নের জবাব দিতেন যিনি, তিনি এখন পরলোকে। আমার কি সন্দেহ হচ্ছে জানেন? অবনীবাবু হয়তো নিজেই জানতেন না কে তাকে আক্রমণ করতে আসছে। নিচের তলায় দুমদাম দরজা ভাঙার শব্দ, লোকজনের আর্তনাদ, চিৎকার, হুটোপুটি, একটা অজানা ভৈরব হুঙ্কার শুনে তিনি বোধহয় ভেবেছিলেন বাড়িতে ডাকাত পড়েছে। অসম্ভব নয়। আর একটা ব্যাপার লক্ষ্য করার মতন, হত্যাকারীর বাড়ির সব লোককে বন্ধ করেছে। সাক্ষ্য দিতে পারে এমন একজনও লোক রেখে যায়। তবুও যে আমরা কিছু কিছু অনুমান করতে পেরেছি, সে হচ্ছে দৈবের কৃপা। আমিও আর একটা জিনিস লক্ষ্য করেছি, হত্যাকারী দরজা ভেঙেছে, হত্যার পর হত্যা করেছে, কিন্তু কোনো দেরাজ, আলমারি বা সিন্ধুকে হাত দেয়নি। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য যদি চুরি না হয়, তবে আর কি হতে পারে? খুনের কত রকম কারণ থাকে, ঈর্ষা, ব্যক্তিগত শত্রুতা, প্রতিহিংসা, গৃহবিবাদ। 2 দিন পরেই কোনো না কোনো সূত্র পাওয়া যাবে। আমার বিশ্বাস কোনো রকম সূত্রই পাওয়া যাবে না। ঈর্ষা, ব্যক্তিগত শত্রুতা, প্রতিহিংসা, গৃহবিবাদ, এসবের সঙ্গে থাকে মানুষের যোগাযোগ। কিন্তু আজকের এই আশ্চর্য হত্যাকাণ্ডের ভেতরে মানুষের হাত আমি কোথাও দেখতে পাচ্ছি না। ওই হাত আর ওই পা একই মানুষের হাত পা। বড় ভাবনায় পড়ে গেলুম মশাই। আমি এখন কি রিপোর্ট লিখি বলুন তো? কেন, যা দেখলেন আর যা শুনলেন তাই লিখবেন? বিলক্ষণ, ভারী পরামর্শ দিলেন তো। আহা হা, আমি যদি রিপোর্টে লিখি 10 নম্বর কানাইবাবু লেনে এমন একজন হত্যাকারী এসেছিল, যার দেহ হাতির চেয়ে উঁচু, হাতে হচ্ছে 1 হাতের চেয়ে বড়, আর পা হচ্ছে 18-19 ইঞ্চি লম্বা, চিৎকার করে যে সিংহের কণ্ঠে আর হাস্য করে মানুষের মতন, আর লাফ মেরে উঠতে পারে 1 তলা ছাদে, তাহলে কাল কি আমার চাকরি থাকবে? হ্যাঁ,
রিপোর্ট লিখবো না ছাই লিখবো? স্যার, মরছি নিজের জ্বালায়। পতিত, এই তুমি আবার স্যার স্যার করো কেন বাপু? স্যার সুদর্শন বাবুর কথাই ঠিক। মানে? এখানে এক উন্মত্ত প্রেতাত্মার আবির্ভাব হয়েছিল। তুমি আমাকে রিপোর্টে ওই কথাই লিখতে বলো নাকি? স্যার, অনেক রকম প্রেতাত্মার গল্প শুনেছি। তারা কেবল মাঝে মাঝে মানুষকে ভয় দেখেই খুশি হয়, কিন্তু আজকের এই প্রেতাত্মাটা উন্মত্ত না হলে। চুপ রাও পতিত, চুপ রাও। তোমার মূল্যবান উপদেশ আমি শুনতে চাই না। দেখবেন স্যার, দেখবেন, এ খুনের কিনারা করা পুলিশের কম্য নয়। শেষ পর্যন্ত ওঝা যদি ডাকতে না হয়, আমি নাক্ষর দেব স্যার। পরের দিন সকালবেলার কথা। প্রভাতী চা পান সাঙ্গ হয়েছে। মধুবেয়ারা চায়ের ট্রে নিয়ে গেল। ইজি চেয়ারের উপরে আর হয়ে পড়ে হেমন্ত খবরের কাগজখানা টেনে নিল। খবরের কাগজটার ভেতরে একটু পরে ডুব দিও, আগে একটা জিজ্ঞাসার জবাব দাও। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তোমার জিজ্ঞাসাও নিশ্চয়ই কালকের ঘটনাক্ষেত্রের বাইরে গিয়ে দৌড়তে পারবে না। না, তোমার মনও কি এরই মধ্যে কালকের ঘটনাক্ষেত্রের বাইরে যেতে পেরেছে? সেটা কি স্বাভাবিক? স্বাভাবিক নয় জানি, তাই তো একটা কথা জিজ্ঞেস করতে চাই। গোলাম হাজির। ঠাট্টা নয় হেমন্ত, ঠাট্টা নয়। কাল যে ঘটনাগুলো ঘটেছে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতুম না। আমিও না। কাল যেন আমাদের ঘাড়ে চেপেছিল আরব্য উপন্যাসের কথিত এক আজগুবি রাত্রি। আলাদিনের দেখা পায়নি বটে, কিন্তু তার বন্ধু দৈত্যের পদধ্বনি শুনেছি। আলাদিনের দৈত্য নরহত্যা করতো না। আলাদিনের হুকুম পেলে করতে পারত। আলাদিন আছে বলেই আমাদের বিশ্বাস। আমি এই আধুনিক আলাদিনকে আবিষ্কার করতে পারলে সুখী হব। কোথায় তাকে পাবো বলে সন্দেহ করো? একদল সন্ন্যাসীর মধ্যে। হেমন্ত, অবনীবাবুর মৃত্যুর আগের দিন যে সন্ন্যাসীর গুরু ভাইদের সঙ্গে তার ঝগড়া হয়েছিল, তুমি কি তাদেরই সন্দেহ করো? অল্প বিস্তর করি বই কি। তাদের ঠিকানা তুমি জানো? মাত্র একজন অজানা খুনি খুব চুপিসারে কাজ ছেড়ে পালিয়ে গিয়েও ধরা পড়ে। একদল সন্ন্যাসীর সন্ধান করা কি বিশেষ শক্ত কথা? কিন্তু খুনের রাত্রে সন্ন্যাসীদের কেউ দেখেনি, আর ঘটনাক্ষেত্রেও তাদের উপস্থিতির কোনো প্রমাণ নেই। মানি। আমিও জানি সন্ন্যাসীদের সন্ধান পেলেই খুনি ধরা পড়বে না, কিন্তু আমার সন্দেহ হচ্ছে সন্ন্যাসীদের সঙ্গে খুনের কোনো সম্পর্ক আছে। সন্দেহের কারণ? কারণ খুব স্পষ্ট বা মস্ত নয়। তবু প্রথমত, সন্ন্যাসীদের সঙ্গে ঝগড়ার পরের দিনই এই হত্যাকাণ্ড হলো কেন? দ্বিতীয়ত, অবনীবাবুর থানায় ফোন করে আমার বাড়িতে ডাকাত পড়েছে বলেছিল কেন? তোমার দ্বিতীয় প্রশ্নের কোনো মানে হয় না। হয়। নিচের তলায় হট্টগোল মারামারি শুনেই অবনীবাবু ভেবেছিলেন তার বাড়িতে ডাকাত পড়েছে। হঠাৎ তার এরকম ভাববার কারণ কি? আগের দিন সন্ন্যাসীদের সঙ্গে তার ঝগড়া হয়েছে, হয়তো তিনি এইরকম আক্রমণেরই আশঙ্কা করেছিলেন। হতে পারে, কিন্তু তার সে আশঙ্কা অমূলক। সন্ন্যাসীরা তার বাড়ি আক্রমণ করেনি। ঘটনাক্ষেত্রে যে সকল চিহ্ন পাওয়া গেছে সে আর যাই হোক সন্ন্যাসী নয়। হত্যাকারী যে সন্ন্যাসী এ কথা আমি বলছি না। আমার বক্তব্য হচ্ছে অবনীবাবু হয়তো সন্দেহ করেছিলেন তার উপরে চোটে একদল সন্ন্যাসী তাকে আক্রমণ করতে এসেছে। আমার অনুমান ঠিক হলে দেখা দরকার কেন তার মনে এমন সন্দেহ হয়, কেন তার সঙ্গে সন্ন্যাসীদের ঝগড়া হয়েছিল। সুদর্শনবাবুর মুখে শুনলে তো অন্য অন্যবারে সন্ন্যাসীরা অবনীবাবুর বাড়িতে 10-15 দিন না কাটিয়ে যায় না। এবারে কেন তারা এসেই চলে গেল? তারা কি যথার্থ সাধু নয়? তাই কি অবনীবাবু তাদের বিদায় করে দিয়েছিলেন? আমি এইসব প্রশ্নের উত্তর চাই। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সন্ন্যাসীদের সঙ্গে ঝগড়ার পরের দিনই অবনীবাবু খুন হলেন কেন? তোমার কথা শুনে এইবার বুঝেছি, খুনের কিনারা হোক বা না হোক, সন্ন্যাসীদের সন্ধান নেওয়াটা দরকার বটে। হেমন্ত অল্পক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বললে, রবিন, তুমি অপ্রাকৃতিক ঘটনা বিশ্বাস করো? হঠাৎ এমন প্রশ্ন কেন? আরে বলো না, বিশ্বাস করো কিনা। কি করে বলবো? আমি কোনো অতিপ্রাকৃতিক অর্থাৎ অসম্ভব ঘটনা দেখিনি। কালকের ঘটনা কি অপ্রাকৃতিক নয়? না হতেও পারে। কেন? কালকের ঘটনার উপরে রয়েছে গভীর রহস্যের আবরণ। এই আবরণ সরে গেলে হয়তো দেখা যাবে সমস্ত ব্যাপারটাই অত্যন্ত স্বাভাবিক। অসম্ভব নয়, কিন্তু তুমি অপ্রাকৃতিক ঘটনা বিশ্বাস করো না। এই বিজ্ঞানের যুগে বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না। কিন্তু আমার প্রবৃত্তি হয়। আশ্চর্য কি, লোকচরিত্র বিচিত্র।
চার সহোদরের প্রকৃতি 4 রকম হয়। রবিন, আমি অন্ধের মতো কোনো কিছুতে বিশ্বাস করি না। এই বিশ্বের সর্বত্র যে রহস্যময় অজ্ঞাত শক্তি বাস করে, আমরা যদি তার সঠিক খবর রাখতে পারতুম, তাহলে প্রত্যেক মানুষ হয়ে উঠত মহামানুষ। স্পিরিচুয়ালিজম নিয়ে তুমি কিছু পড়াশোনা করেছো? বিশেষভাবে নয়। এমন অনেক মানুষ আছে যারা স্পর্শ না করেও ধাতুকে চুম্বকের মতো টেনে নিয়ে যেতে পারে। কেউ কেউ আগুনের ওপর দিয়ে নগ্ন পদে হাঁটতে পারে। হাজার হাজার লোক এ ব্যাপারে সচক্ষে দেখেছে। তারা এসব শক্তি কেমন করে অর্জন করলে? এই প্রশ্নের উত্তর আমি জানি না হেমন্ত। বিলেতের এক সাহেব গত শতাব্দীতে সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছিলেন। তিনি তোমার আমারই মতন সাধারণ মানুষ, যোগী বা সাধু নন, কিন্তু তার ভিতরে আত্মপ্রকাশ করেছিল প্রাকৃতিক এক দুর্লভ শক্তি। এই জড়দেহ নিয়েই তিনি শূন্যে বিচরণ করতে পারতেন। ইউরোপের বড় বড় প্রসিদ্ধ লোকের সামনে তিনি শূন্য পথে ঘরের এক জানলা দিয়ে বেরিয়ে আর এক জানলা দিয়ে আবার ভিতরে এসে ঢুকেছিলেন। হ্যাঁ, তোমার কথা শুনে বিস্মিত হচ্ছি। আমেরিকার এক পরীক্ষা ক্ষেত্রে নামজাদা ডাক্তাররা একত্র হয়ে এক সমাধিগ্রস্ত যোগীকে বৈজ্ঞানিক উপায়ে পরীক্ষা করে বলেছিলেন তার দেহে জীবনের কোনো লক্ষণ নেই, এমনকি তার হৃৎপিণ্ডের ক্রিয়া পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। আধুনিক বিজ্ঞানের মতে যা মৃত্যুরই নামান্তর। কিন্তু তারপর সমাধি ভঙ্গের সঙ্গে সঙ্গেই যোগীর দেহে জীবনের পুনর্লক্ষণ ফিরে এসেছিল। দেখেছ প্রবীণ, তুমি যে বিজ্ঞানের দোহাই দিচ্ছ, বিশ্বব্যাপী রহস্যময় শক্তির কাছে সে কতখানি পঙ্গু। বিজ্ঞানের কাজই হচ্ছে বিশ্বব্যাপী রহস্যময় শক্তিকে মানুষের সামনে পূর্ণভাবে প্রকাশ করা। সুতরাং বিজ্ঞানের দোহাই দেব না কেন? এ গল্প নয়, বাস্তবিকই সত্যি কথা। ওই ইংরেজ ভদ্রলোক জনসাধারণের সামনে বারংবার নিজের শক্তির পরিচয় দিয়েছিলেন এবং ইউরোপের অসংখ্য পুস্তকে ও পত্রিকায় সে বিবরণ প্রকাশিত হয়েছে। কেবল বিজ্ঞানের দোহাই দিয়ে কোনো লাভ নেই ভাই। বিজ্ঞানের সত্যিকার ভক্ত নিজের চোখ আর মন সর্বদাই খোলা রাখেন। ভারতবর্ষের অনেক যোগী যে ভূপ্রতীত হয়ে সমাধিগ্রস্ত হয়ে 30-40 দিন কাটিয়েছেন, শত শত প্রত্যক্ষদর্শী তার সাক্ষ্য দিতে পারে। একবার ভেবে দেখো দেখি, চারিদিক অন্ধকার, সমস্ত দেহ ঘিরে বিরাজ করছে ছিদ্রহীন পাতালের মাটি, আর সেই দেহও সমাধিগ্রস্ত, অর্থাৎ পঙ্গু, বিজ্ঞানের ভাষায় জীবনহীন। তারপরে আলো নেই, বাতাস নেই, জল নেই, খাবার নেই, যার অভাবে জীব বাঁচে না। অন্তত একেলে বিজ্ঞান বলবে বাঁচা অসম্ভব। 30-40 দিন পরে সমাধি ভেঙে যোগী কেমন করে অক্ষত আর জীবন্ত দেহ নিয়ে আবার বাইরে বেরিয়ে আসতে পারেন? কোনো অজানা রহস্যময় শক্তির আশীর্বাদ তিনি লাভ করেছেন। এসব কি অপ্রাকৃতিক ঘটনা নয়? এসব চোখে দেখলেও কি বিশ্বাস করব না? বিজ্ঞান অর্থাৎ নব্য বিজ্ঞান এখনো শিশু। এই রহস্য সাগরে মগ্ন হবার শক্তি এখনো সে অর্জন করেনি। কিন্তু প্রাচীন জগতের বিজ্ঞান এসব সত্য বলে জানতো আর মানত, কারণ গভীর অনুসন্ধানের ফলে রহস্য লোকের চাবি একেবারে সে হস্তগত করতে পেরেছিল। আজ সে পুরনো চাবি হারিয়ে গিয়েছে। তোমাদের নতুন চাবি দরজায় আর লাগছে না। তোমার হঠাৎ এই বক্তৃতার কারণ কি হেমন্ত? কালকের ব্যাপারের মধ্যে তুমি কি অতি প্রাকৃতিক কোনো কিছুর খোঁজ পেয়েছো? খোঁজ আমি কিছুই পাইনি, তবে আপাতত কালকের ঘটনাগুলোকে অসাধারণ বলতে পারি বটে। হয়তো তোমার অনুমানই ঠিক। রহস্যের আবরণ সরিয়ে নিলে কালকের ঘটনাগুলো খুবই সাধারণ হয়ে পড়বে। হেমন্ত মুখ বন্ধ করে খুললে খবরের কাগজ। রবিন মধুর উদ্দেশ্যে চেঁচিয়ে আর এক পেয়ালা চা পান করবার ইচ্ছা প্রকাশ করলে। হেমন্ত হঠাৎ অভিভূত কণ্ঠে বলে উঠল, কি সর্বনাশ, কি সর্বনাশ! চায়ের পেয়ালা নাবিয়ে রেখে বন্ধুর মুখের পানে তাকিয়ে রইল। হেমন্ত খবরের কাগজ থেকে চোখ না তুলেই বললে, রবিন, কাগজে কালকের ঘটনা বেরিয়েছে। আমাদের পক্ষেও তো পুরনো খবর, এই জন্য তোমার অতটা অভিভূত হবার কারণ নেই। না, আমি অভিভূত হয়েছি আর একটা খবর পড়ে। অবনীবাবুর হত্যাকারী কাল রাত্রে আর এক জায়গাতেও আর এক হত্যানাট্যের অভিনয় করেছে। বলো কি? শোনো। হেমন্ত উচ্চস্বরে খবরটা পড়তে লাগলো। দ্বিতীয় ঘটনাটি ঘটিয়েছে 2 নম্বর তালপুকুর স্ট্রিটে। বাড়ির মালিকের নাম বিধুরঞ্জন বসু। তিনি চিরকুমার, বয়স প্রায় 45। তার আত্মীয় স্বজন কেউ নেই, অন্তত তার সঙ্গে কেউ বাস করত না। বাড়িতে থাকিত কেবল একজন পাঁচক ও একজন বেয়ারা। যতদূর জানা গিয়েছে বিধুবাবুও অবনীবাবুর মতো
ধর্মপ্রাণ লোক ছিলেন, তান্ত্রিক পূজা অর্চনাই ছিল তার জীবনের প্রধান আনন্দ। এবং তাহার বাড়িতেও মাঝে মাঝে কোথা হইতে একদল সন্ন্যাসী আসিয়া দিন কয়েকের জন্য রীতিমতো আসর জমাইয়া তুলিতেন। গত রাত্রে প্রায় 1টার সময় অমাবস্যা ও ব্ল্যাক আউটের গাঢ় অন্ধকারের মধ্যে ভীষণ এক গোলমালে প্রতিবেশীদের নিদ্রাভঙ্গ হয়। গোলমাল হইতেছিল বিধুবাবুর বাড়ির ভেতরে। ডাকাত পড়িয়াছে ভাবিয়া প্রতিবেশীরা লাঠি, দা ও অন্যান্য অস্ত্রশস্ত্র লইয়া ছুটিয়া আসে। তাহাদের মধ্যে ছিলেন ও পাড়ার বিখ্যাত ব্যায়ামবীর ও লাঠিয়াল বিনোদলাল। সর্বাগ্রে সাহস করিয়া তিনি বিধুবাবুর বাড়ির দরজার নিকটে গিয়ে উপস্থিত হন। তাহার পর কি হইল কেউই ঠিক করিয়া বলিতে পারে না। তবে সকলে বলে হঠাৎ অন্ধকারের মধ্যে মাটি হইতে 17-18 ফুট উপরে দপদপ করিয়া জ্বলিয়া উঠিল ভাটার চেয়ে বড় দুটো তীব্র ক্রুদ্ধ ও অগ্নিময় চক্ষু। জাগিয়া উঠিল বজ্রধ্বনির মতো প্রচণ্ড সিংহের গর্জন, ও তারপরেই খলখল অট্টহাস্য, সঙ্গে সঙ্গে শোনা গেল একটা মর্মভেদী আর্তনাদ। তাহার পর সকলের মনে হইল যেন একটা মদোন্মত্ত হস্তি পদভরে পৃথিবী কম্পিত করিয়া দ্রুত বেগে কোথায় চলিয়া গেল। এই কাণ্ডের পর প্রতিবেশীরা কেউই আর অগ্রসর হইতে ভরসা করিল না। ইতিমধ্যে কে থানায় খবর দিয়েছিল, পুলিশ আসিয়া পড়িল। পুলিশ আসিয়া রাস্তার উপরে সর্বপ্রথমে আবিষ্কার করিল হতভাগ্য যুবক বিনোদলালের মৃতদেহ। কোনো দারুণ হিংস্র জন্তু যেন কাঁধের উপর হইতা তাহার মুন্ডটা থাবার এক আঘাতে উড়াইয়া দিয়াছে। বাড়ির মধ্যে প্রবেশ করিয়া পুলিশ দেখিল নিচের তলায় পড়িয়া রহিয়াছে বিধুবাবুর পাচক ও বেয়ারার ক্ষতবিক্ষত মৃতদেহ। উপর তলায় শয়নকক্ষের মধ্যে যাহা পাওয়া গিয়েছে তাহাকে বিধুবাবুর দেহ না বলিয়া দেহাবশেষ বলা উচিত, কারণ এই নৃশংস হত্যাকারী অবনীবাবুর মতোই বিধুবাবুর দেহকে খণ্ড বিখণ্ড করিয়া ফেলিয়াছে। কে এই হত্যাকারী? বেশ বোঝা যায় অবনীবাবু ও বিধুবাবু হত্যাকারীর একই ব্যক্তি, কিন্তু কে সে? একই রাত্রে কেন এই দুই হত্যাকাণ্ড? একদিনে একই ব্যক্তি বা দলের দ্বারা 25টি নরহত্যা কলিকাতায় কখনো হইয়াছে বলিয়া শুনি নাই। এরপরেও আমরা যদি পুলিশকে অকর্মণ্য বলিয়া মনিয়া করি, তা হইলে কি অন্যায় করা হইবে? দুই ঘটনা ক্ষেত্রেই সিংহনাদ ও অট্টহাস্য শোনা গিয়েছে। নিহত ব্যক্তিদের দেহ দেখিলেও বোঝা যায় কোনো প্রকাণ্ড জন্তুর কবলে পড়িয়া সকলকে মৃত্যুবরণ করিতে হইয়াছে। অট্টহাস্য করিয়াছে হয়তো হত্যাকারী, কিন্তু সিংহনাদের অর্থ কি? হত্যাকারীরা কি কোনো পালিত পোষমানা সিংহ লইয়া ঘটনাস্থলে আসিয়াছিল? অনেকে নাকি সন্দেহ করিতেছেন এই দুই হত্যাকাণ্ডের সঙ্গে ভৌতিক ব্যাপারের সম্পর্ক আছে। প্রথম ঘটনা ক্ষেত্রে নাকি আশ্চর্য প্রকাণ্ড হাত ও পায়ের ছাপ পাওয়া গিয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস ওসব হইতেছে পুলিশের চোখে ধুলি নিক্ষেপের জন্য কৌশলী হত্যাকারীদের ছলনা মাত্র। ওই হাত ও পায়ের ছাপ হইতেছে নকল ছাপ। দুই হত্যাকাণ্ডের মধ্যে আরেকটি লক্ষ্য করিবার বিষয় আছে। দুই স্থলেই কোনো মূল্যবান দ্রব্য চুরি যায় নাই, সুতরাং হত্যার কারণ অর্থলোভ নয়। ভয়ানক। এর উপরে কোনো রকম মত প্রকাশ করবার শক্তি আমার নেই। বন্ধু, খবরের কাগজের এই রিপোর্টারটি তোমার দলভুক্ত হলেও তোমার চেয়ে উচ্চ শ্রেণীর মানুষ। কিরকম? উনি তোমার দলের লোক, কারণ অপ্রাকৃতিক ঘটনায় বিশ্বাস করেন না। আবার ইনি তোমার চেয়ে উচ্চ শ্রেণীর বটে, কারণ হরেক রকম মূল্যবান মত প্রকাশ করেছেন। মূল্যবান মত? যথা পুলিশ অকর্মণ্য, অট্টহাসি হেসেছে হত্যাকারীরা, তাদের পরিচালনায় হত্যা, আর সিংহনাদ করেছে পোষা সিংহ। সেই হাত আর পায়ের ছাপ জাল, পুলিশের চোখে ধুলো দেবার জন্য। চুলোয় যাক রিপোর্টারের গবেষণা। হেমন্ত, এখন তুমি কি করতে চাও? আপাতত ফোনের কাছে যেতে চাই। ওই শোনো, ঘন্টা বাজছে। টেলিফোন ছেড়ে ফিরে এসে হেমন্ত বললে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার সতীশবাবুর টনক নড়েছে। তিনি নাকি সোজা আমার বাড়ির দিকেই ধাবমান হয়েছেন। হেমন্তের বৈঠকখানাতে ঢুকেই সতীশবাবুর প্রথম কথা, নতুন খবরটা শুনেছেন? আগে হ্যাঁ। কি কাণ্ড! কল্পনাতীত। ভুতুরে বললেও চলে। কেন? হাতির মতো উঁচু জিপ, দানব মানুষের হাত পায়ের ছাপ, মাটি থেকে 17-18 ফুট ওপরে অগ্নিময় চক্ষু, খলখল অট্টহাস্য, সিংহনাদ, আজরে কাবড়ে 25টা নরহত্যা। এসব কি?
আমায় যদি জিজ্ঞাসা করেন জবাব পাবেন না, কারণ আমিও হতভম্ব হয়ে গিয়েছি। আপনি হতবম্ব হলে তো চলবে না হেমন্তবাবু। খবরের কাগজওয়ালারা পুলিশের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। আমরা যে আপনারই সাহায্য চাই। ভূপতিবাবু কি বলেন? ভূপতির কথা ভুলে যান, সে একেবারেই হাল ছেড়ে দিয়ে বসে পড়েছে। বলে ভূত প্রেতের সঙ্গে লড়াই করতে পারবে না, তাতে চাকরি থাক আর না থাক। ভূপতিবাবুর সহকারী পতিতবাবু উপদেশ দিয়েছেন রোজা ডাকবার জন্য। পতিত? হেহ, এর মধ্যেই ডাক্তারের সার্টিফিকেট দাখিল করে সে 3 মাসের ছুটি চেয়েছে। তাই নাকি? তার অসুখটা ভান। আসল কথা, সে মামলা নিয়ে নাড়াচাড়া করতে রাজি নয়। আমি কিন্তু ঠিক তার উল্টো। আমি চাই এই মামলার রহস্যটা ভালো করে বুঝতে। আপনার অবস্থা কি রকম? সুবিধের নয়, তাই তো আপনার দরজায় ধর্ণা দিতে এসেছি। আমাকে লজ্জা দেবেন না সতীশবাবু, নিজের তুচ্ছতার কথা আমি ভালো করেই জানি। আপনার তুচ্ছতা অনেক শ্রেষ্ঠতার চেয়েও লোভনীয়। থাক সতীশবাবু থাক, বিনয়ে আপনাকে হারাবার জন্য ব্যর্থ চেষ্টা করে আর সময়ের অপব্যবহার করব না। এইবারে কাজের কথা হোক। দ্বিতীয় ঘটনাক্ষেত্রের কি কি সূত্র পেয়েছেন? সূত্র সূত্র যা পেয়েছি, প্রথম ঘটনা ক্ষেত্রেও সেই রকমই সব সূত্র পাওয়া গিয়েছে। বলুন দেখি, পরশুদিন একদল সন্ন্যাসী বিধুবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিল কি না? আপনি কি এর মধ্যেই ঘটনাস্থলে ঘুরে এসেছেন? না। তবে কেমন করে জানলেন? অনুমানে। আশ্চর্য আপনার অনুমান শক্তি। হ্যাঁ, বিধুবাবুর প্রতিবেশীদের মুখে খবর পেয়েছি, ঘটনার আগের দিন একদল হিন্দুস্থানি সন্ন্যাসী বিধুবাবুর বাড়িতে এসেছিল, কিন্তু খানিকক্ষণ পরেই তারা আবার চলে যায়। হ্যাঁ হেমন্তবাবু, আপনি কি এই সন্ন্যাসীদেরকে সন্দেহ করেন? না না, অসম্ভব। ঘটনার সময় কেউ তাদের দেখেওনি। যে এসেছিল, যার সারা চিহ্ন পাওয়া গেছে, সে তো এক বিভীষণ মূর্তি। সে মানুষ না দানব না জন্তু, কিছুই ঠিক করে বলবার উপায় নেই। হেমন্তের ভাব দেখে মনে হয় সতীশবাবুর কোনো কথাই তার কর্ণকুহরে প্রবেশ করছিল না। 2 চোখ মুদে সে যেন কি গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। সতীশবাবু বললেন, বিধুবাবুর ঘর থেকে একটা জিনিস পেয়েছি হেমন্তবাবু। কি বললেন? বিধুবাবুর একটা ডায়েরি পেয়েছি। সাগ্রহে সামনের দিকে ঝুঁকে পড়ে হেমন্ত ডায়েরিখানা গ্রহণ করলে। 2-1 পাতা উল্টে বললে, যাদের ডায়েরি লেখবার অভ্যাস আছে আমি তাদের ভালোবাসি। পুলিশের বহু সমস্যার সমাধান করতে পারে এই ডায়েরি। আরও কয়েকখানা পাতার উপরে চোখ বুলিয়ে বললে, ওরে মধু, সতীশবাবুকে চা আর খাবার দিয়ে যা। ভগবানের ইচ্ছে নয় যে শ্রেষ্ঠ জীব মানুষ অলস হয়ে বসে থাক। আমি পড়ি ডায়েরি, আর সতীশবাবু নিযুক্ত থাকুন পানাহারে। কি হলো রবিন? আর আমি? তুমি একবার আমার দিকে আর একবার সতীশবাবুর দিকে তাকিয়ে অবাক হয়ে কর্তন করো, যার যা কাজ। তার মানে তুমি বলতে চাও আমি হচ্ছি নির্বোধ আর সতীশবাবু হচ্ছেন পেটুক। কিন্তু হেমন্ত আর কিছু বলতে চাইলে না। হেঁট মুখে এক মনে ডায়েরির পাতার পর পাতা উল্টাতে লাগলে। চা আর খাবার এলো। চায়ের পেয়ালা আর খাবারের থালা খালি করে সতীশবাবু ফিরে দেখলেন হেমন্ত হাঁ করে এক দৃষ্টিতে কড়িকাঠের দিকে তাকিয়ে আছে। সতীশবাবু হেসে ফেলে বললেন, হাতে বই, চোখ কড়ি কাঠে। আপনি তো দেখছি মশাই উচ্চ শ্রেণীর পাঠক। যা পড়ার পড়েছি। এখন আমি ভাবছি কড়িকাঠের দিকে দৃষ্টিপাত করলে আমার চিন্তা শক্তি বাড়ে। জানা রইল, এবারে আমিও এই পদ্ধতি পরীক্ষা করব। কিন্তু আপনার চিন্তা শক্তি বাড়াবার প্রয়োজন হলো কেন? ডায়েরিখানা পড়েছেন? না। তাহলে এই অংশটুকু শুনুন। হেমন্ত পড়তে লাগলো। না না, অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব। গুরুর ইচ্ছা হয়েছে বলে পাপাচার সমর্থন করতে পারবো না। একটা স্বামীজি বলেছিলেন আমাদের গুরু ভক্তি তিনি পরীক্ষা করবেন। মহাকালী নাকি স্বপ্নে তাকে আদেশ দিয়েছেন এবং বৎসর কাল ধরে প্রতি অমাবস্যায় তিনি একটি করে নরবলি চান। গুরুদেব তার শিষ্যমণ্ডলীর ভেতর থেকে 12 জনকে বের করে নিয়ে বললেন তোমাদের প্রত্যেককে একটি করে বলির জীব সংগ্রহ করতে হবে। মহাকালীর ইচ্ছা পূর্ণ করলে আমি যে কেবল পুণ্যসিদ্ধি লাভ করব তা নয়, আমার অনুগ্রহে তোমরাও দৈব শক্তির অংশ লাভ করবে। গুরুদেবের অন্য দেশীয় শিষ্যেরা সম্মত হলো, কিন্তু আমরা 3 জন বাঙালি অবনী আর শক্তিপদ দৃঢ় প্রতিবাদে না জানিয়ে দিল। গুরুদেব ক্রুদ্ধ হলেন। আমরা 3 জনেই এক বাক্যে বললুম আমরা নরহত্যায় সাহায্য করতে পারবো না। এমনকি গুরুদেব যদি এই নিষ্ঠুর আর অন্যায় সংকল্প পরিত্যাগ না করেন তাহলে আমরা পুলিশে খবর দিতেও বাধ্য হব। গুরুদেব শাসিয়েছিলেন
যোগ বলের দ্বারা তিনি আমাদের সর্বনাশ করবেন। আমরা কিন্তু তার শাসানিক রাজ্য না করে কলকাতায় চলে এসেছি। সতীশবাবু সবিস্ময়ে বললেন, আশ্চর্য কথা, কে এই ভয়ানক গুরু? তার নাম আছে বটে, কিন্তু ধাম নেই। ভারতবর্ষে এখনো এমন ধর্মোন্মাদ আছে? ভালো করে খোঁজ নিয়ে দেখবেন। অশিক্ষিতদের তো কথাই নেই, অধিকাংশ শিক্ষিতদের মনেও প্রাচীন সংস্কারের ধারা এখনো অল্প বিস্তর মাত্রায় বর্তমান আছে। মানি, কিন্তু এ যে একেবারে চরম। হেমন্ত স্তব্ধ হয়ে রইল। খানিক পরে বললে, সতীশবাবু, আমি সূত্র পেয়েছি। পেয়েছেন? আগে হ্যাঁ, অন্তত সূত্রের একটা দিক, যদিও সূত্রের অন্য প্রান্ত আছে এখনো নিবিড় অন্ধকারের মধ্যে। তবেই তো। নির্ভয় হন সতীশবাবু, মামলাটা যতই জমকালো আর চমকদার হোক, একটা হেস্তনেস্ত করতে বোধহয় বেশি বেগ পেতে হবে না। সূত্রের একদিক যখন হাতে পেয়েছি, তখন অন্য প্রান্ত যতই অন্ধকারে থাক, এই সূত্রের খেই ধরে অন্ধের মতো যথাস্থানে গিয়ে হাজির হতে পারবো। তাহলে আপাতত আমাদের কর্তব্য কি? শক্তিপদকে আবিষ্কার করুন। শক্তিপদকে কেন? মাথায় স্থির করে একটু ভেবে দেখুন, অবনী, বিধু আর শক্তিপদ হচ্ছে কোনো দুরাচার তান্ত্রিক গুরুর বিদ্রোহী শিষ্য। গুরু শাসিয়েছেন এই 3 বিদ্রোহী চেলাকে শাস্তি দেবে বলে। 3 জনের মধ্যে 2 জনকে এক রাত্রেই রহস্যময় উপায়ে পদ থেকে সরানো হয়েছে, বাকি রইল 1 জন মাত্র। আর হ্যাঁ, সে হচ্ছে শক্তিপদ। খুব সম্ভব সে এখনো ইহলোকেই বিদ্যমান আছে, কারণ তার মৃত্যুর খবর এখনো পাওয়া যায়নি। সতীশবাবু, ওই ডায়েরি আমাদের সকল সন্দেহ ঘুচিয়ে দিয়েছে। জাগ্রত হন, শক্তিপদকে আমাদের পাওয়া চাই। সেই হবে আমাদের অকুল পাথারের কাণ্ডারি। সতীশবাবু বিশেষ জাগ্রত হয়েছে বলে মনে হলো না। বললেন, শক্তিপদকে খুঁজে বের করতে গেলে সময়ের দরকার। ইতিমধ্যেই সে যে খুনিদের খপ্পরে গিয়ে পড়বে না, এমন কথা কে বলতে পারে? কেউ বলতে পারে না সতীশবাবু, কেউ বলতে পারে না। তার চেয়ে আগেই নরবলির ভক্ত বদমাইশ গুরুর সন্ধান করা হোক না কেন? একেবারে গোড়ায় খুব মারে কি ঠিক নয়? এখনো সময় হয়নি। তারপর দেখুন, প্রথমত আমরা গুরুমশাইয়ের ঠিকানা পর্যন্ত জানি না। দ্বিতীয়ত, সে এখনো নরবলি দিয়েছে বলে প্রমাণ নেই, সুতরাং ও অপরাধটাকে গ্রেপ্তার করা সম্ভব নয়। তৃতীয়ত, কলকাতার এই 2টো মহা হত্যাকাণ্ডের জন্যেও তাকে বা তার দলকে বন্দি করবার মতো প্রমাণও আমরা পাইনি। তবে তাকে লক্ষ্য করে আমাদের কি লাভ হবে? আপনার কথা যুক্তিসঙ্গত বটে, কিন্তু শক্তিপদকে যদি আমরা হাতে পাই, গুরুকে হস্তগত করতে বেশি বিলম্ব হবে না। আচ্ছা, রসুন, শক্তিপদ লাভ করবার একটি সহজ উপায় আমার মাথায় আছে। হ্যাঁ, সেই ঠিক। রবিন, কাগজ কলম নিয়ে বসো তো, যা বলি লিখে নাও। শক্তিপদ বাবু, আপনি অবনীকান্ত রায়চৌধুরী ও বিধুভূষণ বসুর গুরু ভাই। আপনার মাথার উপরে বিপদের খাঁড়া ঝুলছে। যদি নিজের প্রাণ রক্ষা করতে আর বন্ধু হত্যার প্রতিশোধ নিতে চান, তাহলে বিনা বিলম্বে নিম্নলিখিত ঠিকানায় এসে আমার সঙ্গে দেখা করবেন। ইতি তলায় রইল হেমন্তের নাম ও ঠিকানা। তুমি বোধহয় চিঠিখানা খবরের কাগজের বিজ্ঞাপন পৃষ্ঠায় প্রকাশ করতে চাও। হ্যাঁ, সমস্ত বাংলা কাগজে। এই বিজ্ঞাপন হত্যাকারীদের চোখে পড়বে, তারাও সাবধান হয়ে যাবে। ডায়েরিতে দেখেছি আর সুদর্শন প্রভৃতিরও মুখে শুনেছি, সন্ন্যাসীরা হিন্দুস্তানি। সম্ভবত তারা বাংলা পড়তে জানে না। তবে তুমি যা বললে, সে সম্ভাবনাও যে নেই তা নয়। তবুও দৈবের উপরে নির্ভর করলুম, হয়তো দৈব আমাদের সহায় হবে। হেমন্তবাবু, আপনি এত তাড়াতাড়ি চিন্তা করতে আর পথ বাতলাতে পারেন যে চমৎকৃত হতে হয়। হেমন্ত হাত জোর করে বললেন, দোহায় সতীশবাবু, কথায় কথায় আমাকে এত উঁচু স্বর্গে তুলবেন না মশাই। আমি মর্তের মানুষ, যদি মাথা ঘুরে যায়, পড়ে একদম গতর চূর্ণ হয়ে যাবে। দিন 3 কাটবার পর হেমন্ত পাঠাগারে এক কোণে একটি প্রকাণ্ড সোফায় সুগভীর কোলের মধ্যে প্রায় যেন বিলুপ্ত হয়ে গিয়েছে একখানি পুস্তক পাঠে নিযুক্ত ছিল। তার সামনে গোল টেবিলের উপরে পদতলের কার্পেটের উপরে ছোট বড় মাঝারি ও রোগা মোটা দোহারা হরেক আকারের আর হরেক রঙের গ্রন্থ ছড়ানো রয়েছে। তাই তো, বাড়ির কোথাও নেই। বন্ধু আমার যাত্রা করলেন কোন সিন্ধু পারে? কোথাও নয়,
আপাতত বন্ধু তোমার স্তম্ভিত হয়ে আছে তোফা আরামে সোফার অন্তরালে। ওখানে চোরের মতন চুপি চুপি কি করছো হে? প্রেত বিদ্যা চর্চা। প্রেত বিদ্যা অর্থাৎ স্পিরিচুয়ালিজম? শরীরী তুমি অশরীরীদের নিয়ে হঠাৎ মাথা ঘামানোর কারণ কি? কথায় কথায় তুমি বড্ড কারণ জানতে চাও রবিন। মনে করো শেষের সেদিন কি ভয়ঙ্কর ছাদ, তুমি রইবে চুপটি করে, অন্যে করবে সিংহনাদ। তারপর সোনার না হোক ননির দেহ পুড়বে চিতার আগুনে। তারপর তোমাকে আমাকে সকলকেই হতে হবে অশরীরী। কাজেই শরীরটা বজায় থাকতে থাকতেই অশরীরীদের রহস্য একটু ভালো করে বোঝবার চেষ্টা করছি। সাধু, কিন্তু কি বুঝছো? বুঝছি অনেক কিছুই, তবে একটা বড় কথা এই যে শরীর নষ্ট হলে আত্মা অশরীরী হয় বটে, কিন্তু দরকার হলে সে আবার অস্থায়ীভাবে শরীর ধারণ করতে পারে। এইসব রাবিশে তুমি বিশ্বাস করো? বিশ্বাস করতে বাধ্য হচ্ছি ভাই। হেমন্ত একখানা মস্ত বই টেনে নিয়ে ধীরে ধীরে কতগুলো সচিত্র পাতা উল্টে বললে, এগুলো কি দেখছো? ছবি। ছবি বটে, কিন্তু ফটোগ্রাফ, প্রেত আত্মাদের ফটো। জাল। জাল? তুমি কি বিচার করে এই কথা বলছো? প্রেততত্ত্বের কি জানো তুমি? কিছু না ভাই, কিছু না, জানতেও চাই না। প্রেততত্ত্বে আমার বিশ্বাস নেই। তুমি খ্রিস্ট ধর্মে বিশ্বাস করো? না। তুমি খ্রিস্ট ধর্মকে জাল মনে করো? না। কেন? তুমি তো খ্রিস্ট ধর্ম বিশ্বাস করো না। দেখো, বিশ্বাস না করা এক কথা, জাল বলা আরেক কথা। খ্রিস্ট ধর্মের ভালো মন্দ জানি না বলেই বিশ্বাস করি না। তবে প্রেত তত্ত্বে তোমার বিশ্বাস নেই বলে এই ফটোগুলোকে জাল বললে কেন? স্যার উইলিয়াম ক্রুক, স্যার অলিভার লজ, স্যার কনান ডয়েল, ওয়ালেস, ফ্লোমেরিয়ান আর স্টেট প্রমুখ পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক, রাসায়নিক, জ্যোতির্বিদ, দার্শনিক আর লেখকদের মতো পণ্ডিত লোকেরাও পরম শ্রদ্ধার সঙ্গে প্রেততত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। তার প্রতি তাচ্ছিল্য প্রকাশ করলে বুদ্ধি বা বিদ্যা কিছুরই পরিচয় দেওয়া হবে না। কিন্তু যা জানো না তাকে অবহেলা করো না। ও বাহাদুরি নয়, ও মূর্খতা। আমার 2 অক্ষরের একটি মাত্র কথার উপরে তোমার অসংখ্য অক্ষরের এত বড় বক্তৃতা হচ্ছে শানকির উপরে বজ্রাঘাতের মতন। বেশ ভাই, অপরাধ হয়েছে, ক্ষমা করো। কিন্তু যদি রাগ না করো, একটা কথা জিজ্ঞেস করতে পারি কি? অনায়াসে। প্রেততত্ত্ব নিয়ে এত গভীর আলোচনা কেন? আমিও দেখতে চাই কতভাবে কত উপায়ে প্রেতাত্মারা স্থূল শরীর লাভ করতে পারে। দুজনে খানিকক্ষণ চুপ করে রইল। প্রেততত্ত্ববিদরা আর একটা কথা বলেন, তুমি শুনলে অবাক হয়ে যাবে রবিন। কি কথা? প্রত্যেক ভাব বা মানসিক চিন্তা হচ্ছে বস্তু। বুঝলাম না। প্রত্যেক ভাব বা মানসিক চিন্তার এক একটা নিজস্ব রূপ আছে। সেই সব রূপকে চোখের সামনে দেখানো যায়। আরো পরিষ্কার করে বলো। এইসব বিষয়ে আমি হচ্ছে শিশুর মতো নির্বোধ। তোমাকে বোঝাবার জন্য আমি খুব সহজ একটা উপমা দিচ্ছি। ধরো লক্ষ্মী দেবী। এই দেবীটি হিন্দুর সংসারে নিত্য পূজপান বটে, কাব্যেও এর অনেক বর্ণনা পাওয়া যায়। একে সচক্ষে কেউ দেখেছে বলে শুনিনি। প্রেততত্ত্ববিদদের মন মানলে বলতে হয় লক্ষ্মী দেবীকে স্থূল শরীরে পৃথিবীতে অবতীর্ণ করা যায়। কি বলছো হেমন্ত? লক্ষ্মী দেবীর একটি চিন্তা বা ভাবের প্রতিমা প্রত্যেক হিন্দুর মনেই বিরাজ করে। মানুষ চক্ষে সেই ভাব প্রতিমা দেখে ভক্তি করে পূজা, কবি আঁকে শব্দ ছবি, শিল্পী গড়ে মূর্তি। ভক্তি বা শিল্পের রাজ্যে বাস্তবতা নেই, যথার্থ জীবন নেই। কিন্তু প্রেতাত্মাবিদরা বলেন আমরা ইচ্ছা করলে গভীর ধ্যান বা ইচ্ছে শক্তির দ্বারা লক্ষ্মী দেবীকে শরীরিনী আর জীবন্ত করে তুলতে পারি। তিনি তখন কথা কইবেন, চলে বেড়াবেন, আমাদের স্পর্শ করবেন। রক্ষে করো ভাই, এসব কথা আমার মাথায় ঢুকছে না। কেন ঢুকবে না? পাকেও ফোটে পদ্মফুল। তার মানে তুমি বলতে চাও আমার মাথাটি গোবর ভরা? যা বোঝো তাই। রবিন, পাশ্চাত্য প্রেততত্ত্ববিদদের কথা ছেড়ে দাও। আমাদের শাস্ত্রকারদেরও কি এই মত নয় যে সিদ্ধ সাধকরা ধ্যান শক্তির দ্বারা মানসিক দেবদেবতার মূর্তিকে বাইরের স্থূল চক্ষে জীবন্ত অবস্থায় দেখতে পান? তা যদি তারা দেখতে না পেতেন, শ্রীচৈতন্য প্রভৃতি শত শত মহাজ্ঞানী সাধক যুগে যুগে কিসের পিছনে ছুটে নিজেদের সারা জীবন কাটিয়ে দিয়ে গিয়েছেন? আমার দৃঢ় বিশ্বাস নাটোরের মহারাজ রামকৃষ্ণ, সাধক রামপ্রসাদ, এককালে রামকৃষ্ণ পরমহংস প্রভৃতি বাইরের পৃথিবীতেই সচক্ষ জীবন্ত কালী দেবীকে দর্শন করেছেন। তোমার কথার প্রতিবাদ করতে চাই না, কিন্তু যখন আমরা সাধক নই তখন হতেও পারবো না বলে মনে হয় না। তখন ওসব অজানা ব্যাপার নিয়ে তর্ক করবারও দরকার নেই। তুমি বললে, আমি শুনলুম, ব্যাস, ফুরিয়ে গেল। ফুরিয়ে যায় না ভাই, ফুরিয়ে যায় না।
অজানাকে জানবার চেষ্টাই হচ্ছে মানুষের প্রধান ধর্ম। অজানাকে জানবার চেষ্টা না করলে মানুষ আজ সভ্য হতো না। একটি বাবু ডাকছেন। কেন? কি নাম? কেন তা জানি না, তবে নাম বললেন শক্তিপদ মজুমদার। এক লাফে আসন ছেড়ে দাঁড়িয়ে উঠে হেমন্ত বললে, শক্তিপদ? যা যা যা, এখানে ডেকে আন। ঘরের মধ্যে যে লোকটি প্রবেশ করলে তার বয়স ৪৫ থেকে ৫০-এর মধ্যে। রং শ্যামা, দেহ দোহারা, মাথায় কাঁচা পাকা চুল, পরনে চাদর, পাঞ্জাবি, কাপড়, ক্যাম্বিসের জুতো। চেহারায় উল্লেখযোগ্য কিছুই নেই, ১০ জনের ভিড়ে হারিয়ে যায় অনায়াসী। কিন্তু তার হাতে লাঠি গাছা উল্লেখযোগ্য। এত মোটা লাঠি নিয়ে ভদ্রলোকেরা পথে বেরোয় না। হেমন্ত তার হাতে লাঠির দিকে চোখ রেখে বললে, আপনি শক্তিপদ বাবু? আগে হ্যাঁ। হেমন্তবাবু কার নাম? আমার। কাগজে বিজ্ঞাপন দিয়েছেন আপনি? আগে হ্যাঁ। বসুন। লাঠি গাছা দিন, ঘরের কোণে রেখে দিই। শক্তিপদ ইতস্তত করলে। হেমন্ত মুখ টিপে হেসে বললে, ভয় নেই, এখানে আপনার আত্মরক্ষা করবার দরকার হবে না। শক্তিবাবু, কার ভয়ে আপনি অত বড় গুপ্তি নিয়ে পথে বেরিয়েছেন? শক্তিপদ প্রথমে চমকে উঠল, একটু চুপ করে থেকে মৃদুস্বরে বললে, দিনকাল ভালো নয়, রাস্তায় আলো থাকে না, ফিরতে হয়তো সন্ধে হবে, তাই জন্য। বুঝেছি, কিন্তু শক্তিবাবু, যাদের ভয়ে আপনি অস্ত্র ধারণ করছেন, ওই গুপ্তি দিয়ে তাদের ঠেকাতে পারবেন কি? শক্তিপদর মুখে ফুটল অতি করুণ ভাব। আস্তে আস্তে বললে, আপনি কে? আপনার বন্ধু। কিন্তু আপনাকে তো আমি চিনি না। আমিও আপনাকে চিনি না, তবু আপনার গুপ্ত কথা জানি। জানেন? কি করে জানলেন? এই কথা জানতেন শুধু আমার 2 বন্ধু। যদি বলি তাদের কারুর কাছের থেকেই আপনার কথা আমি জানতে পেরেছি। অসম্ভব। এক্ষেত্রে অসম্ভব সম্ভব হয়েছে, কিন্তু আপনার সব কথা এখনও আমি জানতে পারিনি, যা শোনবার জন্য আপনাকে এখানে আমন্ত্রণ করেছি। আমাকে যদি বিশ্বাস না করেন তাহলে খুব শীঘ্রই আপনাকেও অবনীবাবু আর বিধুবাবুর অনুসরণ করতে হবে। শক্তিপদ শিউরে উঠে বললে, আমাকে রক্ষা করবার শক্তি যে আপনার আছে, এ কথা কেমন করে বিশ্বাস করব? বিশ্বাস করা না করা আপনার হাতে। তবে সন্ন্যাসীদের ষড়যন্ত্র থেকে আমিও যদি আপনাকে বাঁচাতে না পারি, তাহলে কলকাতায় আর কেউ বাঁচাতে পারবে বলে আমার মনে হয় না। সন্ন্যাসীদের কথাও আপনি জানেন? আপনার নরভলি ভক্ত গুরুজিরও পরিচয় জানতে আমার বাকি নেই। শক্তিপদ আর ইতস্তত করলে না, একেবারে দাঁড়িয়ে উঠে 2 হাত হেমন্তের 2 হাত চেপে ধরে আকুল কণ্ঠে বললে, তাহলে আমাকে রক্ষা করুন। সেজন্যই আপনাকে ডেকেছি। কিছু না লুকিয়ে সমস্ত কথা আমাকে খুলে বলুন। কোনো ভাবনা নেই, আমি সত্যিই আপনার বন্ধু। ইতিমধ্যে সতীশবাবু এসে হাজির হলেন। শক্তিপদর পরিচয় পেয়ে একখানা আসন গ্রহণ করে কৌতূহলী চোখে তার দিকে তাকিয়ে রইলেন। শক্তিপদ চেয়ারের উপরে বসে পড়ল, কিছুক্ষণ স্তব্ধ রইল, তারপর বলতে আরম্ভ করল, অবনী, বিধু আর আমি 3 জনেই বন্ধু। আমাদের 3 জনের রুচি আর প্রকৃতি প্রায় একরকম বলে আমাদের বন্ধুত্বের সম্পর্কও হয়েছিল বেশ ঘনিষ্ঠ। আমাদের ভিতরে অবনী ছিল সবচেয়ে ধনবান। বিশুর আর আমার অর্থভাণ্ডার অপরন্ত না হলেও ভালোভাবে সংসার চালিয়ে অপব্যয় করবার ক্ষমতা আমাদেরও ছিল যথেষ্ট। কিন্তু সাধারণ বিলাসী ধনীর মতো আমরা অর্থের অপব্যয় করতুম না। ছেলেবেলা থেকেই আমাদের 3 জনের ধর্মকর্ম আর সাধু সন্ন্যাসীদের দিকে প্রাণের টান ছিল অত্যন্ত। সদ্গুরুর সন্ধান করবার জন্য আমরা প্রায়ই দেশ ছেড়ে বেরিয়ে পড়তুম। তীর্থক্ষেত্রে সাধুদের ভিড় হয় বলে আমরা ভারতের তীর্থে তীর্থে ঘুরে এসেছি বারংবার। প্রায় 5 বছর আগে বৃন্দাচলে এক জটা স্বামী নামে এক বামাচারী তান্ত্রিক সন্ন্যাসীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। বিপুল দেহ, দীপ্ত চক্ষু, বজ্র গম্ভীর কণ্ঠস্বর। তিনি বাক্য সংযমে অভ্যস্ত। প্রতিদিন সকাল সন্ধ্যায় মিনিট কয়েকের জন্যে 2-4টি মাত্র বাক্য ব্যয় করেন। তার মধ্যে এতটুকু শান্ত ভাব ছিল না। অত্যন্ত রুক্ষ মেজাজ, দেখলে ভক্তির চেয়ে ভয় হয় বেশি। সকলেরই মুখে শুনলাম তিনি সিদ্ধ পুরুষ। সব সাধনা করেছেন, শ্মশানকালীর বর পেয়েছেন। জলে স্থলে শূন্যে তার অবাধ গতি। তার এমন কয়েকটি কার্যকলাপও দেখবার সুযোগ পেতুম। সত্যি সত্যিই যা অলৌকিক বলে বিশ্বাস হলো। তার শিষ্যের সংখ্যা হয় না।
কি এক মর্মভেদী দৃষ্টির আকর্ষণে আমরা তিনজনেও তার বশীভূত হয়ে শিষ্যের সংখ্যা আরও বাড়িয়ে ফেললুম। তারপর প্রতি বছরেই 3-4 বার করে আমরা তার পায়ের ধুলো নিতে গিয়েছি। ভারতের কয়েকটি তীর্থক্ষেত্রে অজস্র অর্থ ব্যয় করে গুরুদেবের জন্য নতুন নতুন আশ্রম প্রতিষ্ঠা করে দিয়েছি। প্রণামীর জন্যও তার পায়ে যে কত টাকা ঢেলেছি সে কথা ভাবলেও আজ দুঃখ হয়। গুরুদেবের আদেশ বহন করে বারংবার দলে দলে গুরু ভাই সন্ন্যাসীদের বেশে কিছুকালের জন্য আমাদের বাড়িতে এসে অতিথি হয়ে রাজভোগ লাভ করে গিয়েছে। গুরুদেবের কাছ থেকে বিনিময়ে পেয়েছি কেবল শূন্য আশীর্বাদ। এই কথাও বলে রাখা ভালো, মাঝে মাঝে গুরুদেব সম্বন্ধে এমন সব ভাষা কথা শুনেছি যা কন্দর্য, কিন্তু সেসব আমরা দুষ্টু লোকের মিথ্যা রটনা বলে উড়িয়ে দিয়েছি। কি মোহটানে বাঁধা পেয়েছিলুম, কিছুতেই আমাদের গুরু ভক্তি কমেনি। আমরা শেষবার গুরুদেবের দর্শন করতে যাই মাসখানেক আগে। বৎস, তোমরা এসেছো, ভালো করেছো। আমি এমন এক স্বপ্নাদেশ পেয়েছি যা পালন করতে গেলে তোমাদের সাহায্য আমার প্রয়োজন হবে। আমরা তো পতঙ্গের মতো তুচ্ছ, আপনার মতো মহাপুরুষকে কি আমরা সাহায্য করতে পারি? গুরুদেব ছিলেন স্বল্পবাক, আর কোনো রকম গৌরচন্দ্রিকা না করে তিনি বললেন, আজ 3 রাত্রি ধরে মহাকালী স্বপ্নে আমাকে আদেশ দিয়েছেন। শক্তিবাবু, একটা স্বামী স্বপ্নে কি আদেশ পেয়েছেন তা আমি জানি। আপনারা 3 জন যে তার অনুরোধে বলির পশু অর্থাৎ মানুষ সংগ্রহে রাজি হননি, উল্টে পুলিশে খবর দেবার ভয় দেখিয়ে কলকাতায় ফিরে এসেছিলেন, তাও আমার অজানা নেই। এক জটা স্বামীও যোগ বলে আপনাদের সর্বনাশ করবেন বলেছিলেন। কেমন, এই তো? তারপরের কথা বলুন যা আমি জানি না। তারপর অবনী আর বিধুবাবুর বাড়িতে রাত্রে যে বা যারা হানা দিয়েছিল, শক্তিবাবুর বাড়িতেও তার বা তাদের আসবার সম্ভাবনা আছে অবশ্য। এই ব্যাপারে সঙ্গে সত্যিই যদি সন্ন্যাসীদের কোনো যোগাযোগ থাকে। কি সর্বনাশ! আপনি কি আমাকেও জমালয়ে পাঠাতে চান? মোটেই নয়। জম দ্বার থেকে আপনাকে ফিরিয়ে আনতে চাই। কাল আপনাকে সপরিবারে আমার আতিথ্য স্বীকার করতে হবে। আমাকে সপরিবারে? হ্যাঁ মশাই, হ্যাঁ। কাল সন্ধ্যার আগেই আপনি সপরিবারে আমার বাড়িতে এসে রাত্রি যাপন করবেন। আপনার বাড়ির ভার নেব আমরা। সুন্দর ফন্দি, কিন্তু এত সহজ চালে আমরা কি কিস্তিমাত করতে পারবো? অনেক সময় বোর্ডের চালেই দাবা মরে। সতীশবাবু, আমার দৃঢ় বিশ্বাস এই মামলাটার মধ্যে এমন কোনো অদ্ভুত অজানা রহস্য আছে যা সাধারণ গোয়েন্দার ধারণার বাইরে। তাই সম্পূর্ণ নতুন দিক দিয়ে এই মামলাটাকে দেখবার চেষ্টা করছি। শেষ পর্যন্ত যদিও বা রহস্যভেদ করতে পারি, আসামিদের আইনের কবলে আনতে পারবো কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। হত্যাকারী কে জানতে পারলেও? হত্যাকারীকে জানতে পারলেও যথার্থ আসামি হয়তো হত্যাকারী নয়। তাহলে সে কি কোনো দূতকে পাঠায়? ধরুন তাই, কিন্তু এ হচ্ছে এমন ভয়াবহ মৃত্যুদূত, কোনো কারাগারের পাথরের দেওয়াল তাকে ধরে রাখতে পারবে না। অন্তত আমি সেই সন্দেহ করছি। আমার সন্দেহ মিথ্যে হতেও পারে। মশাই, আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনার সঙ্গে আজ আমার প্রথম পরিচয় নয়, নইলে আপনাকে আমি পাগল বলে মনে করতুম। যাগো কথা, এখন আমাদের কি করতে হবে বলুন? আমি, আপনি আর রবিন, আমাদের দল হবে কেবল এই 3 জনকে নিয়ে। আমরা আশ্রয় নেব শক্তিবাবুর বাড়ির আশেপাশের কোথাও। আর ভূপতি? ঠিক বলেছেন, এ মামলার ভার পেয়েছেন ভূপতিবাবু। তাকে দলে না নিলে তিনি আবার অভিমান করতে পারেন। আমাদের সঙ্গে জন কয়েক পাহাড়ওয়ালা নিলে ভালো হয় না? হত্যাকারীর যে অমানসিক শক্তির পরিচয় পাওয়া গেছে, তার কাছে লাল পাগড়ির সব জারিজুরি ব্যর্থ হওয়াই সম্ভব। তবু ইচ্ছা যদি করেন তাদের নিয়ে যেতে পারেন, কিন্তু তাদের তফাতে লুকিয়ে রাখবেন আর বলে দেবেন যে সংকেত বাঁশি না বাজালে তারা যেন কিছুতেই আত্মপ্রকাশ না করে। শক্তিপদের মুখ তখন মরার মতন সাদা হয়ে গেছে। তাকে উৎসাহ দেবার জন্যে সতীশবাবু বললে, আপনার কোনো ভয় নেই মশাই, আপনি এখানে নিরাপদেই থাকবেন। কারণ হত্যাকারীরা এ ঠিকানা জানে না। আপনার বিপদের ভার গ্রহণ করব আমরাই। শক্তিপদর বাড়ির সদর দরজায় ঢুকতে গেলে ছোট্ট একটি জমি পার হতে হয়। জমির উপরে 2টি গাছ আছে, একটি জাম, একটি কাঁঠাল গাছ। সেই 2 গাছের মাঝখান দিয়ে পথ।
জমির এপারে রাজপথ, তারও পাশে একখানা প্রায় সম্পূর্ণ 3 তলা বাড়ি। এখনো তার ভিতরে বাহিরে বালির কাজ আরম্ভ হয়নি। বাড়ির নিচ থেকে উপর পর্যন্ত মিস্ত্রিদের বাঁশের ভাড়া বাঁধা। স্থির হয়েছে এই বাড়ির দোতলার একখানা ঘরের ভিতরে আশ্রয় নেবে হেমন্ত ও তার সঙ্গীরা, যাদের অভ্যর্থনার জন্য আজ তাদের এখানে আগমন। ব্ল্যাক আউট ও রাতের আধারে গা ঢেকে কখন যে তার শক্তিপদর বাড়ির সদর দরজার সামনে গিয়ে সাংঘাতিক অভিনয় আরম্ভ করবে কেউ তা বুঝতে পারবে না। যথা সময় তাদের উপস্থিতি আবিষ্কারের জন্য হেমন্ত এক সহজ কিন্তু ফলপ্রদ কৌশল অবলম্বন করলে। সন্ধ্যার পরেই কুলিদের দ্বারা ছোট্ট জমিটুকুর উপরে প্রায় 1 হাত পুরু করে বিছিয়ে রাখলো রাশি রাশি শুকনো পাতা। যে কেহ আসুক, মর্মর ধ্বনি না জানিয়ে নিঃশব্দে বাড়ির দরজার কাছে গিয়ে পৌঁছতে পারবে না। ছোট ছোট ব্যাপারে আপনার তীক্ষ্ণ দৃষ্টি দেখলে মুগ্ধ হতে হয়। আজ এখানে পাহাড়ওয়ালার কাজ করবে শুকনো ঝরা পাতারা। চমৎকার। এমন সময় মোটা ভড়ি নিয়ে হাঁসফাঁস করতে করতে ভূপতির আবির্ভাব। তিনি এসে ঘনায়মান অন্ধকার ভেদ করে চারিদিকটা দেখবার চেষ্টা করে ভুঁড়ু কুঁচকে বললেন, পাহারাওয়ালা কোথায়? তাদের সাড়া পাচ্ছি না বড় যে। তারা তফাতে লুকিয়ে আছে। তফাতে? তারা কাছে থাকলেই ভালো হতো না? না, হত্যাকারীকে পথে আমি খোলা রাখতে চাই। কেবল তাই নয়, আমি পাহাড়ওয়ালাদের প্রাণ রক্ষা করতে চাই। হ্যাঁ, মানে? হত্যাকারীর প্রকৃতি কিছু কিছু আপনারও তো জানা আছে, তারপরেও মানে জানতে চাইবেন না। চাইবো না কিরকম? আমাদের প্রাণের বুঝি কোনো দাম নেই? থামো ভূপতি, বাজে বকো না। তোমাকে জবাই করবার জন্যে এখানে আনা হয়নি। আমরা থাকবো এই বাড়ির দোতলায়। এসো। সকলে সেই প্রায় সম্পূর্ণ বাড়ির দোতলায় গিয়ে উঠলেন। নির্দিষ্ট ঘরে ঢুকে দেখা গেল এক কোণে জ্বলছে একটা হ্যারিকেন লণ্ঠন। ভূপতিবাবু খুঁতখুঁত করতে লাগলেন। মোটে একটা টিমে হ্যারিকেন, এর মানেই হয় না। একটু পরে এও নিভিয়ে দেওয়া হবে। ও বাবা, মানে? বলেন তো, হত্যাকারীর দৃষ্টি আকর্ষণের জন্য 4-5টা লণ্ঠনও আনতে পারি। থাক মশাই, অতটা উপকার নাই বা করলেন। আমার অন্ধকারই ভালো। ঘরটা বেশ বড় সড়ো। রাস্তার দিকে 6টা জানলা, কোনো জানলাতেই গরাদ নেই। তাদের ভিতর দিয়ে চোখ চালালে শক্তিপদর বাড়িটা আধারে ছায়া ছায়া দেখা যায়। ঘরের কোণে ওটা আবার কি? ক্যামেরা। জানি নে বাবু, আপনারা সবাই জানুন কেমন ধারা। আমরা কি জন্য এখানে এসেছি শুনি? ছবি তুলতে না খনি ধরতে? হয়তো খুনিকে আমরা ধরতে পারবো না। মানে? হয়তো খুনিকে ধরবার শক্তি আমাদের হবে না, ধরবার আগেই সে অদৃশ্য হবে। হ্যাঁ, মানে? ভাবছি যদি পারি তার একখানা ফটো তুলে রাখবো। এই অন্ধকারে? ফটো উঠবে ফ্ল্যাশ লাইটে। জানি নে বাবু। আপনার কিছু জানবার দরকার নেই, আমাদের জানবার কথা হচ্ছে আপনার খিদে টিদে পেয়েছে কি? ভূপতিবাবুর 2 চোখ উজ্জ্বল হয়ে উঠল। বললেন, আজকালকার ছেলেদের মতন আমি ডিসপেপটিক নই। আমার খিদে সর্বদাই জাগ্রত। তাহলে ডান হাত বার করুন, এই কাজটা সময় থাকতে সেরে নেওয়া যাক। ভারী সমঝদার মানুষ আপনি। এখানে আপনার সঙ্গে আমার ভারী মেলে। পেটে খেলে পিঠে সয়, কিন্তু এসে পড়েছি বেমক্কা জায়গায়। খাবারের ফর্দ নিশ্চয়ই খুব ছোট। নিশ্চয়ই বড় নয়। ফিশ স্যালাড, চিকেন অমলেট, চিকেন রোস্ট, কিমা কারি আর কাশ্মীরি পোলাও। বলেন কি? এই মরুভূমিতে এ যে রীতিমাত্র সরস ভোজ। কই 2-1খানা ডিশ ধীরে ধীরে ছুঁড়ে মারুন না। আহারাদি সমাপ্ত। খানিকক্ষণ হত্যাকারী সম্বন্ধে আলোচনা চলল। ভূপতিবাবু যতই শোনেন ততই মুষড়ে পড়েন। মাঝে মাঝে খাবারের শূন্য পাত্রগুলির দিকে করুণ চোখে তাকিয়ে ফোঁস ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। হেমন্ত, রাত 11টা। তাহলে আলো নেভাও। ঘর অন্ধকার, বাইরেও চোখ প্রায় অচল। কেবল আকাশে জেগে আছে আলোকের ম্লান স্মৃতি মাত্র। ভূপতিবাবু সকলের অগোচরে চুরি করে একটু ঘুমিয়ে নেবার জন্য দেওয়ালে ঠেস দিলেন। তিনি হেমন্ত ও রবিনের জন্য নির্দিষ্ট চিকেন রোস্ট আর ফিশ স্যালাড পর্যন্ত নিজের পাতে টেনে নিয়েছেন, আর কাশ্মীরি পোলাও এত বেশি পেটে ঠেসেছেন যে সকলের ভাগেই কম পড়ে গিয়েছিল। এরপর মানুষের আর সজাগ থাকা অসম্ভব। সতীশবাবু মৃদুস্বরে হেমন্ত ও রবিনের সঙ্গে কথা কইতে লাগলেন।
রাত 12টা। ইতিমধ্যেই গ্যাসের ক্ষীণ শিখাগুলো একেবারে নিভিয়ে দিয়ে গেল। পুরো ব্ল্যাক আউট। রাজপথে নেই জনপ্রাণীর পদশব্দ। অন্ধকার আর অন্ধকার। রাস্তার ধারের বাড়িগুলো যেন অধিকতর নিবিড় অন্ধকারের নিরেট প্রাচীর। কি স্তব্ধতা, যেন শরীরই যেন চেষ্টা করলে তাকে দুহাত দিয়ে চেপে ধরা যায়। যেন সিংহ জন্তুর মতন সে বুকের উপরে বসে দম বন্ধ করে দিতে পারে। সেই নীরবচ্ছিন্ন স্তব্ধতার অদৃশ্য অন্তঃপুরে বসে নিশিথিনী যেন একটানা গান গেয়ে চলেছে। যারা প্রাণের কানে শুনতে পায় তারাই বোঝে সেই মৃত্যু সঙ্গীতের অর্থ কি। কিন্তু সেই ভয় ভরা মন দমানো স্তব্ধতাকেও যেন অস্থির করে তুলেছে ভূপতিবাবুর বিস্ময়কর নাসাযন্ত্রের অবিরাম ঘর 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 গর্জন। মানুষের অতটুকু নাক অত বেশি গর্জন করতে পারে? রবিন ভূপতিবাবুকে ধাঁ করে এক ধাক্কা মেরে বললে, উঠুন ভূপতিবাবু, আপনার নাসিকার বেয়ারা হুঙ্কার শুনলে খুনি আর এপারা মারাবে না। ভূপতিবাবু ধরপর করে উঠে বসে তাড়াতাড়ি রিভলভারে হাত দিয়ে প্রায় চিৎকার করে উঠলেন। কি বললে পতিত? হ্যাঁ, সে এসেছে? ভয় নেই, ভয় নেই। আমার আমার নাক ডাকলেও আমি ভয়ঙ্কর জেগে থাকি। চুপ করো ভূপতি, তোমার পতিত এখানে নেই। ঊর্ধ্বতন কর্মচারীর কণ্ঠস্বর শুনে ভূপতিবাবু প্রাণপণে সজাগ হয়ে বসলেন। ভুল হয়েছে স্যার, ভুল হয়েছে। আমিও জানি পতিতের ছুটি এখনো মঞ্জুর হয়নি। সে গিয়েছে বাজির বাঝারা একখানা স্বামীজির আখড়ার উপরে কড়া পাহারা দিতে। দোহাই তোমার, চুপ করো। এরপরে নাক ডাকানো বা কথা বলা কিছুই চলে না। সুপিরিয়র অফিসারের হুকুম। ভূপতিবাবু সত্য সত্যই চুপ। অন্ধকার তখন ঘুটঘুট করছে। কোথাকার একটা প্রকাণ্ড ঘড়ি আচম্বিতে বেরসিকের মতন চেঁচিয়ে উঠল ঢং করে। রাত 1টা। আকাশের তারাগুলো হঠাৎ যেন মহা আতঙ্কে সচকিত। 3-4টে জোনাকি নিভে আর জ্বলে বাজাচ্ছিল আলো আধারের নীরব নূপুর। হঠাৎ তারা এলোমেলো গতিতে উড়ে পালালো কে জানে কোথায়। অন্ধকারও যেন বিপুল দেহ এক আহত গরুরের মতন অসহ্য যাতনায় করতে লাগলো ছটফট। মৃত রাজপথও যেন কোনো বিপুল পদভরে জ্যান্ত হয়ে উঠল। সতীশবাবু, শুনেছি। উড়ে বাবারে, কিসের শব্দ? চুপ। ও কি কারুর পদধ্বনি, না কম্পিত পৃথিবীর স্তম্ভিত আত্মার উপরে ভেঙে পড়েছে কোনো প্রচণ্ড উপগ্রহ? ও শব্দ আর এক রাত্রে শুনেছে হেমন্ত ও রবিন। হ্যাঁ, আর এক রাত্রে, সেই রক্তাক্ত অসম্ভব রাত্রে কোথা থেকে 3-4টে কুকুরের অতি কাতর যেন নেতিয়ে পড়া আর্তনাদ ডাকল। থেমে গেল ঝিমঝিম রাতের কণ্ঠস্বর। কেঁদে কেঁদে উঠল যেন স্তব্ধতা। কেঁপে কেঁপে উঠল কাতর অন্ধকার। মর্মর শুকনো পাতাদের অন্তিম আর্তনাদ। কে চলেছে তাদের পাণ্ডুর ভঙ্গুর দেহ মারি। দপ করে জ্বলে উঠল ভীষণ তীব্র ফ্ল্যাশলাইটের অতি ক্ষণিক বিদ্যুৎ দীপ্তি। ছিন্ন ভিন্ন আধার পটে সিকি সেকেন্ডের জন্য জেগে উঠে মিলিয়ে গেল কি এক অতিকায় আবছায়া। তাকে দেখা গেল এবং দেখা গেল না। তাকে বোঝা গেল কিন্তু বোঝা গেল না। সঙ্গে সঙ্গেই সে কি গগনভেদী চিৎকার, সে কি গর্জন, সে কি আর্তনাদ, সে কি সিংহনাদ, সে কি, সে কে? আবার অতি অতি দ্রুত দুরুম দুরুম শব্দ, সে কি পদশব্দ নাকি ভূমিকম্প? কিন্তু কে এলো, কে গেল? রাত তখন ফুরোয়নি। বাইরে তখনও দুঃস্বপ্নের মতন অন্ধকার। শহর তখনও ঘুমন্ত। কিন্তু হেমন্তের বৈঠকখানার ভেতরে আলোর আশীর্বাদে আনন্দময়। মাঝখানকার বড় গোল টেবিলটা ঘিরে বসে আছেন সতীশবাবু, ভূপতি, রবিন ও শক্তিপদ। হেমন্ত দাঁড়িয়ে আছে টেবিলের ওপরে 2 হাত রেখে। আমি যা বলি মন দিয়ে শুনুন। বিশ্বাস না হলেও দয়া করে প্রতিবাদ করবেন না। যে ঘটনাগুলো ঘটে গেল আমার কথার সঙ্গে মনে মনে সেগুলো মিলিয়ে দেখুন, তাহলে নিজেদের মন থেকেই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। প্রথম থেকেই আমার ধারণা হয়েছিল বর্তমান মামলার সঙ্গে অলৌকিক রহস্যের সম্পর্ক আছে।
কেন আমার এমন ধারণা হয়েছিল তা যুক্তি দিয়ে বোঝাবার দরকার নেই, কারণ তার প্রমাণ আমরা সচক্ষে দেখেছি। আমি বুঝলুম যিনি এ মামলার কিনারা করতে চাইবেন তিনি খালি গোয়েন্দা হলে চলবে না, তাকে আরও কিছু হতে হবে। গোয়েন্দার কাজ সাধারণ অপরাধী ধরা, অলৌকিক রহস্যের মীমাংসা করবার শক্তি তার নেই। এই মামলার সাধারণ দিকটা খুবই সহজ। যে কোনো নিম্ন শ্রেণীর পুলিশ কর্মচারীরও সন্দেহ আর দৃষ্টি আকৃষ্ট হতো সন্ন্যাসীদের দিকে। তিনি সন্ন্যাসীদেরই অপরাধী বলে সন্দেহ করতেন, কিন্তু তবু তাদের ধরতে বা স্পর্শ করতে পারতেন না, কারণ তাদের ধরার প্রমাণ কেবল মাত্র গোয়েন্দাগিরির দ্বারাই পাওয়া অসম্ভব। এমনকি আইনের সাহায্যেও তাদের অপরাধ প্রমাণিত হবে না। আমিও তাদের গ্রেপ্তার করতে পারবো বলে মনে হচ্ছে না, তবে আপনাদের কাছে তাদের অপরাধ যে প্রমাণিত করতে পারবো এমন আশা আমার আছে। প্রথমেই আমি দেখলুম হাতির মতো বা তার চেয়ে উঁচু কোনো জীব, যে সিংহের মতো গর্জন করে, যার হাত পা মানুষের মতো অথচ তীক্ষ্ণ আর বৃহৎ নোকওয়ালা, এ হচ্ছে কল্পনারও অগোচর। এমন জীব এই কালে কি সেকালে, অর্থাৎ ইতিহাস পূর্বে দানব জীবের যুগেও কখনো সত্যিকার পৃথিবীর মাটির উপর বিচরণ করেনি। অথচ এমনই একটা উদ্ঘট জীবকে আমি খুব অস্পষ্টভাবে সচক্ষে দেখেছি। সুদর্শনবাবুও দেখেছেন, রবিন তার স্পর্শ পেয়েছে, আপনারা অন্তত তার আশ্চর্য হাত আর পায়ের ছাপ দেখে বিস্মিত হয়েছেন। তার আসরিক এমনকি অলৌকিক শক্তির প্রমাণ পেয়েছি আমরা সকলেই। তখন আমার একমাত্র প্রশ্ন হলো, বাস্তব জগতে এমন অসম্ভব জীবের আবির্ভাব সম্ভবপর হলো কেমন করে? এর সহজ উত্তর এসেছিল ভূপতিবাবু আর পতিতের মুখ থেকে। এ হচ্ছে নাকি ভৌতিক কাণ্ড। সতীশবাবু আর রবিনের বোধহয় অজানা নেই, জ্ঞান বিজ্ঞানের সকল ক্ষেত্রেই কিছু কিছু আনাগোনা করবার চেষ্টা আমি করি। এই আমার চিরকালের অভ্যাস, আর আমার মত হচ্ছে প্রত্যেক গোয়েন্দারই এই অভ্যাস থাকা উচিত। সাধারণ কৌতূহলের বশবর্তী হয়ে স্পিরিচুয়ালিজম বা প্রেত বিদ্যা নিয়েও আলোচনা করেছি অল্প বিস্তর, কিন্তু কোনো কিম্ভূত কিমাকার প্রেত যে মানুষের হুকুমের দাস হয়ে যেখানে সেখানে নরহত্যা করে বেড়ায়, প্রেত বিজ্ঞান আজ পর্যন্ত তার দৃষ্টান্ত দেয়নি। সুতরাং ধরে নিলুম রামা শ্যামা যদু মধু যেসব তথাকথিত কাল্পনিক ভূতের ভয়ে রাত্রে লেপ মুড়ি দিয়ে কেঁপে মরে, আমাদের হত্যাকারী সেই শ্রেণীর অন্তর্গত নয়। প্রেততত্ত্ববিদরা চক্রে বসে যেসব দুরাত্মার শরীরী প্রকাশ দেখেছেন, এই হত্যাকারী তাদের দল থেকেও আত্মপ্রকাশ করেনি। মোট কথা একে প্রেতাত্মাই বলা চলে না। তবে কি এর অস্তিত্বের চাক্ষুষ প্রমাণ যখন পেয়েছি, একে তুড়ি বেড়ে উড়িয়ে দেওয়াও চলে না। একে আবার ভালো করে প্রেত বিদ্যা নিয়ে নাড়াচাড়া আরম্ভ করলুম। হঠাৎ একটি নতুন তথ্য পেলুম। অনেক বিখ্যাত প্রেততত্ত্ববিদদের মতে বিভিন্ন ভাবের আর চিন্তারও বিশেষ বিশেষ রূপ আছে। গভীর ধ্যান বা প্রবল ইচ্ছাশক্তির দ্বারা বিশেষ বিশেষ ভাবরূপকে মূর্তিমান করা যায়। এই কথা প্রসঙ্গেই 2-3 দিন আগে রবিনকে আমি বলেছিলাম, কালী, তারা, দুর্গা প্রভৃতি দেবী এক একটি বিশেষ ভাবের বিশেষ মূর্তি ছাড়া আর কিছুই নন। হিন্দুদের মধ্যে যারা সিদ্ধ সাধক, সাধনার দ্বারা তারা অর্জন করেছেন অসাধারণ ইচ্ছাশক্তি, আর সেই ইচ্ছাশক্তি প্রয়োগ করে তারা ইষ্ট দেবতাদের মানসিক মূর্তিকে চোখের সামনে দেখতে পান জীবন্ত শরীরী রূপে। ভাবতে লাগলুম, কোনো সাধু যদি শক্তি অর্জন করবার পর সাধন পথচ্যুত হয়ে দুষ্ট অভিপ্রায়ে ভীষণ কোনো হিংস্র ভাবকে জীবন্ত আর মূর্তিমান করতে চান, তাহলে সে চেষ্টাও তো অনায়াসেই সফল হতে পারে। কথাটা শুনতে অদ্ভুত বটে, কিন্তু অসম্ভব নয়। অলৌকিক শক্তিশালী পাপাচারী বহু কাপালিকের কথা শোনা গিয়েছে। ভাবতে ভাবতে আমার সন্দেহ পরিণত হলো দৃঢ় বিশ্বাসে। তারপর বিধুবাবুর ডায়েরির লেখাটুকু পড়ে আমার মন বলে উঠল, এই ক্ষেত্রেও যখন এক দুরাচার কাপালিকের সন্ধান পাওয়া গেল, তখন সকল সন্দেহ ধুলন্ত উড়িয়ে দাও ঝোড়ো বাতাসে। সূত্র পেলুম, যদিও এ সূত্র আদালতে গ্রাহ্য হবে না, কিন্তু আদালতে প্রমাণিত হয় না বহু সত্য কথাই। আমরা সকলে হিপনোটিজম বা যোগ নিদ্রা বা সম্মোহন বিদ্যার শক্তি দেখেছি, তাকে অলৌকিক শক্তি বললেও মিথ্যে হবে না। অপরাধের ক্ষেত্রে বহুবার নিশ্চিন্ত রূপে জানা গিয়েছে দুষ্ট সম্মোহনকারীর ইচ্ছাশক্তির দ্বারা চালিত হয়ে অনেক নরহত্যা বা চুরি হয়েছে। আদালত তবু সম্মোহন বিদ্যাকে সত্য জেনেও সত্য বলে মেনে নেয় না, সম্মোহনকারী শাস্তি পায় না। আন্দাজ করলাম পাপী একজোটা স্বামী কোনো বিভীষণ ভাবরূপকে ইচ্ছাশক্তির দ্বারা দেহি বা জ্যান্ত করে তুলেছে।
আর তার দ্বারাই পথের কাঁটা সরাবার আশ্চর্য চেষ্টা করেছে। সে বামাচারী কাপালিক ধর্মান্ধদের বশবর্তী হয়ে 12টি নরবলি দিতে চায়, কিন্তু অবনী, বিধু আর শক্তিপদ চান পুলিশে খবর দিয়ে তার এই ভীষণ ব্রত ভঙ্গ করতে। এই কাজটা স্থির করেছে এই 3 জনকেই বধ করবে। এমনকি সে নিজের মুখেই বলেছে এদের সর্বনাশ করবে যোগ বলের দ্বারা। এই কাজটা সম্বন্ধে সন্দেহ রইল না বটে, কিন্তু তবু আমার দুর্ভাবনা কমল না। এক্ষেত্রে কোনো বিভীষণকে সৃষ্টি করা হয়েছে। তার প্রকৃতি আন্দাজ করতে পারি, কিন্তু তার আকৃতি কি? আর আকৃতি তো খালি আন্দাজ করলে চলবে না, গোয়েন্দার কাজে সর্বাগ্রে দরকার চাক্ষুষ প্রমাণ, নইলে আর সমস্ত আন্দাজি কথাকেই লোকে বলবে পাগলের রাজগুবি প্রলাপ। অনেক ভেবেচিন্তে যে উপায় আবিষ্কার করলুম আপনারা তা জানেন। বিভীষণ যতই রাত আঁধারে গা ঢেকে আসুক, ফ্ল্যাশ লাইটে ফটো তুললে তার ভয়াবহ মূর্তিকে অন্তত ক্যামেরার কারাগারে বন্দি করতে পারবো। এই হলো আমার সিদ্ধান্ত। আজ সে এসেছিল, আমি তার ছবি তুলেছি, ডেভেলপও করেছি। একটু পরেই সকলে সচক্ষে দেখতে পাবেন সে কি প্রচণ্ড ভৈরব মূর্তি। আজকের অভাবিত কাণ্ড সম্বন্ধে আমার যা ধারণা তাও বলে রাখি, যাকে পৃথিবীর অসংখ্য মানুষের দৈহিক শক্তি বাধা দিতে পারে না, সেই বিভীষণ আজ হঠাৎ অমন গগনভেদী আর্তনাদ করে পালিয়ে গেল কেন? প্রেততত্ত্ববিদরা যখন চক্রে বসেন তখন ঘর করে রাখেন অন্ধকার বা প্রায় অন্ধকার। তাদের মতে যে শক্তিকে তারা চোখের সামনে শরীরই দেখতে চান তার উৎপত্তি হয় ইথারের কম্পনে। সাধারণ আলোক শেষ হইতে পারে না, ফ্ল্যাশ লাইটের মতো অতি প্রখর আলোকের তো কথাই নেই। এই বিশ্বাস আমারও ছিল বলেই সেই মূর্তিমান মৃত্যুর সামনে গিয়ে দাঁড়াতে সাহস করেছিলাম। তারপর শেষ কথা, বাইরে দেখেছি ভোরের আলো ফুটেছে, শুনতে পাচ্ছি পাখিদের ঘুম ভাঙানো গান। এখনই বোধহয় পতিত এসে একজোড়া স্বামীর আশ্রমের খবর দেবে। সে কোন শ্রেণীর খবর আনবে বলতে পারি না, তবে আমার একটি সন্দেহ হচ্ছে। রুন হচ্ছে ইউরোপের একরকম আদিম ভাষার নাম। এ ভাষা এখন মৃত্যু, কিন্তু মধ্যযুগেও এ ভাষা চলিত না হলেও ইউরোপের জাদুকররা এই ভাষার সাহায্যে নাকি নানা রকম রহস্যময় অপকর্ম করত। রুন অক্ষরের সাহায্যে বিশেষ বিশেষ মন্ত্র লিখে তারা হয়তো কোনো কাল্পনিক দানবকে জীবন্ত আর মূর্ত করে তুলত। জাদুকরের যে কোনো শত্রুকে সেই দানব বধ করে আসত। দেখছেন, কাল্পনিক ভীষণতাকে মূর্তিমান করবার চেষ্টার কাহিনী আছে সারা পৃথিবীতেই। তারপর রুন মন্ত্রে সঞ্জীবিত দানবের একটা বিশেষত্বের কথাও শুনুন। বিশেষজ্ঞরা তাকে বিকল করবার পদ্ধতিও জানতেন, কিন্তু সে বিকল হলেও তার মৃত্যু ক্ষুধা কমত না। তখন নিজের সৃষ্ট দানবের কবলে পড়ে প্রাণ দিতে হতো জাদুকরকেই। আজ আমাদের বিভীষণ ব্যর্থ হয়েছে, যদিও সে রুন মন্ত্র দিয়ে সৃষ্টি নয়, তবু তার অশান্ত রক্ততৃষ্ণা কেমন করে তৃপ্ত হবে বুঝতে পারছি না। আমার দরজায় একখানা গাড়ি দাঁড়ানো শব্দ হলো না? উঠে দেখো তো রবিন, বোধহয় শ্রীমান পতিত পাবন এসেছে রিপোর্ট দাখিল করতে। হ্যাঁ, বুঝিদি বটে, কিন্তু কি তার চেহারা! তার চোখ দুটো উদ্ভ্রান্ত, মুখের ভাব কাঁদো কাঁদো। পতিত, ও পতিত, কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? তোমার অত শখের টেরি গেল কোথায় হে? পতি ধপাস করে একখানা চেয়ারের উপরে বসে পড়ে অর্ধ অবরুদ্ধ কণ্ঠে বললে, আর শখের টেরি। স্যার, স্যার, ছুটির দরখাস্ত করেছিলুম, কিন্তু ছুটি দিলেন নাকি আমাকে জমালয়ে পাঠাবার জন্যে। কিন্তু তুমি তো জমালয়ে যাওনি পতিত, জলজ্যান্ত বেঁচে আছো। সেটা বাপের পুণ্যে স্যার, বাপের পুণ্যে, নইলে এতক্ষণে হতো পতিতের পতন। আবার হাসছেন স্যার? আমি যা দেখেছি স্যার, তা দেখলে আর কোনো মানুষ বাঁচে না। পতিতবাবু, আপনার বীরত্ব আর সাহসকে আমরা ধন্যবাদ দিতে রাজি আছি, যদি তাড়াতাড়ি সংক্ষেপে সব কথা খুলে বলেন। বলছি স্যার, বলছি। সব কথা বলবার জন্যই তো বেঁচে ফিরে এসেছি। আগে এক গ্লাস জল দিন, নইলে এই কাঠগোলায় কথা কইতে পারবো না। জলপান করে কিঞ্চিত ঠান্ডা হয়ে পতিত যা বললে তা হচ্ছে এই: রীতিমতো জঙ্গলের মধ্যে এক বড় কালী মন্দির,
সেইখানেই ৫-৬খানা মাটির ঘর বানিয়ে আড্ডা গেড়েছে ১০-১২ জন হিন্দুস্তানি সন্ন্যাসী। বেটাদের চেহারা দেখলেই ভয় হয়। সন্ধ্যের আগেই আমি পাহারাওয়ালাদের নিয়ে চুপি চুপি চারিদিক ঘেরাও করে ফেললুম। আমি নিজে গিয়ে উঠলুম একটা বটগাছের উপরে। সেখান থেকে আখড়ার সমস্তটা দেখা যায়। তারপর সন্ধে হলো, আর এলো ঘুটঘুটে অন্ধকার। আমারও চোখ হয়ে গেল অন্ধ। বলতে লজ্জা নেই স্যার, আমি একটু আধটু ভূত বিশ্বাস করি। মনের ভিতর যা হচ্ছিল তা আর বলবার নয়, কিন্তু কি করব, ডিউটি ইজ ডিউটি। রাত প্রায় ৮টার সময় দেখলুম সন্ন্যাসীরা মন্দিরের সামনের জমিতে গোল হয়ে বসে আছে। তারা একটা ধুনি জ্বালিয়েছিল। তার ভিতর থেকে যদিও আগুনের শিখা বেরোচ্ছিল না, তবু জাগছিল কেবল একটু একটু আলোর আভা। সেই আভায় সন্ন্যাসীদের মূর্তি ঝাপসা ছায়ার মতো দেখা যাচ্ছিল বললেও ভুল হয় স্যার। একদল কালি দিয়ে আঁকা মানুষ যে ওখানে এসে বসে আছে, আমি খালি এইটুকুই আন্দাজ করতে পারছিলুম। তারপরে শুনতে পেলুম সন্ন্যাসীরা একসঙ্গে বিড়বিড় করে কি সব মন্ত্র পড়ছে। এইভাবে কেটে গেল কতক্ষণ। মশার নানা রকম পোকামাকড়ের কামড়ে ছটপট করতে করতে আমি তখন ভাবছি, কতগুলো বাজে সন্ন্যাসীর একঘেয়ে মন্ত্র পড়া শোনবার জন্য কেন নরক যন্ত্রণা ভোগ করতে এখানে পাঠানো হলো। তখন হঠাৎ চমকে উঠে তাকিয়ে দেখি সন্ন্যাসীদের মণ্ডলের মাঝখান থেকে দুলে দুলে উঠছে যেন একটা বিদঘুটে ছায়া। খুব তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল, তবু বুঝতে পারলুম না সে ছায়াটা কিসের। আরো আশ্চর্য এই যে দেখতে দেখতে ছায়াটা ক্রমেই যেন ঘন হয়ে দেখাতে লাগলো অন্ধকারের চেয়েও কালো অন্ধকারের মতো। তখন মনে হলো সেটা সাধারণ ছায়া নয়, মস্ত এক ছায়া মূর্তি। সে লম্বায় হবে প্রায় ১৩-১৪ হাত। বললেও আপনারা বিশ্বাস করবেন না। ছায়া মূর্তিটাকে মনে হচ্ছিল যেন নিরেট, আর তার উপর দিকে জল করে জ্বলছিল দুটো নীল আগুনের গোলা। তারপরেই শব্দ শুনলুম, হুম 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 হুম, ঠিক যেন প্রকাণ্ড হাড়ির মধ্যে বুম বুম করে ফাটছে বোমার পর বোমা। সন্ন্যাসীদেরও মন্ত্র পড়ার ধুম বেড়ে উঠল। সে তো মন্ত্র পড়া নয়, যেন সংস্কৃত ভাষায় তর্জন গর্জন। বারবার আমার মনের অবস্থার কথা বলে আপনাদের আর বিরক্ত করব না। আমার মন যে কেমন করছিল কথায় তা বোঝানো অসম্ভব। ওই সব দেখে শুনে আমি বেঁচে ছিলুম এইমাত্র, যাকে বলে কণ্ঠাগত প্রাণ। হঠাৎ দেখি ছায়ামূর্তিটা অদৃশ্য। কানে শুধু শব্দ জাগলো, ধড়াম 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 ধড়াম। কার পায়ের চাপে হচ্ছে থর থর ভূমিকম্প। ভয়ে আমি গাছের ডালের সঙ্গে একেবারে যেন মিশে রইলুম। ধড়াম ধড়াম শব্দ আর ভূমিকম্প থামলো, কিন্তু সন্ন্যাসীদের মন্ত্র পড়া থামলো না। তখন তারা যেন ক্ষেপে গিয়ে দস্তুর মতো চিৎকার করে মন্ত্র পড়ছিল। তারপর যে আর কতক্ষণ ধরে আমি সেই ভুতুড়ে মন্ত্রপাঠ শুনলুম তা জানেন খালি ভগবান। নিজের সময় জ্ঞান আমি একেবারে হারিয়ে ফেলেছিলুম। হঠাৎ আবার সেই বিশ্রী কাণ্ড, ধড়াম ধড়াম আওয়াজ, আবার সেই ভূমিকম্প। আমার খানিক তফাৎ দিয়ে বয়ে গেল যেন একটা দমকা ঝড়। গাছের পাখিরা পর্যন্ত আঁতকে চেঁচিয়ে উঠল। তারপরে যা হলো বর্ণনা করতে পারবো না স্যার। মন্ত্রপাঠের ধ্বনি গেল থেমে, তারা বদলে জাগলো আচম্বিতে আকাশ ফাটানো সিংহনাদ। হুঙ্কারের পর হুঙ্কার, অট্টহাস্যের পর অট্টহাস্য, বিভৎস আর্তনাদ, অনেক লোকের হাউ মাউ চিৎকার, ফুটো ফুটি ছুটোছুটির শব্দ। ভীষণ আতঙ্কে আমি গাছের উপর থেকে একেবারে মাটির উপরে পড়ে অজ্ঞান হয়ে গেলুম। যখন জ্ঞান ফিরল তখনও আকাশ ভালো করে ফর্সা হয়নি। ভয়ে ভয়ে উঁকি ঝুঁকি মেরে কোথাও কারুকে দেখতে পেলুম না। তখন সাহস করে পাহারাওয়ালাদের সঙ্গে মন্দিরের কাছে এগিয়ে গিয়ে যা দেখলুম সেও এক বিভৎস দৃশ্য। একটা নিভে যাওয়া ছাই ভরা ধুনির চারপাশে ছড়িয়ে পড়ে আছে কোনো মানুষের খণ্ড খণ্ড দেহ। কোথাও চূর্ণ বিচূর্ণ মুন্ড, কোথাও হাতের, কোথাও গায়ের।
কোথাও বা দেহের অন্যান্য কুচি কুচি অঙ্গ প্রত্যঙ্গ। ঠিক এমনই দৃশ্য দেখেছিলাম অবনীবাবুর ঘরে ঢুকে। মাটির ঘরের ভিতরে পাওয়া গেল কেবল দুজন ভয়ে আদমরা সন্ন্যাসীকে। তাদের ধরে এনেছি স্যার, তাদের সবাইকে ঘা কথক দিয়েছি। শুনছি ওই খণ্ড খণ্ড লাশ হচ্ছে এক জটাস্বামীর। যা ভেবেছি তাই, হিংস্র দানব তার স্রষ্টাকেই সংহার করেছে। আপনি ফ্ল্যাশ লাইটে কার ফটো তুলেছেন? হেমন্ত পকেট থেকে একটা প্লেট বের করে দেখালো। সকলে বিস্ময়ে আগ্রহে তার উপরে ঝুঁকে পড়ল। সতীশবাবু ভয় স্তম্ভিত স্বরে বললেন, ভয়ানক, ভয়ানক! এই যে নৃসিংহ মূর্তি, মানুষের দেহে সিংহের মুন্ড। কোষ্টা স্বামীর ইচ্ছা শক্তি জীবন্ত করেছিল এই মূর্তিকেই। ভগবান তো নৃসিংহ রূপ ধারণ করেছিলেন পাপীকে শাস্তি দেবার জন্য। এ মূর্তি ভগবানের নয় রবিন, এ কেবল সেই মূর্তির বাইরেকার খোলস। এর মধ্যে আত্মাও ছিল না, পরমাত্মাও ছিল না, ছিল কেবল দুরাত্মার দুরন্ত ইচ্ছা শক্তি। এই দানব এখন কোথায়? ভাবের রাজ্যে। মানে এ মূর্তি এখন হাওয়ার সঙ্গে মিশে গিয়েছে। আপদ গেছে স্যার, আপদ গেছে। আর আমাকে তদন্তে যেতে হবে না। ওই মূর্তি এখনো জ্যান্ত থাকলে আমি আর ছুটির জন্য দরখাস্ত করতুম না, পুলিশের চাকরিতে একেবারে ইস্তফাই দিতুম।